জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে বলে মনে করেন, বা জরুরি অবস্থা জারি হবার মতো পরিবেশ পরিস্থিতি এখন বিরাজ করছে কিনা? সেনাবাহিনী থেকে কোনো তাদের প্রেস রিলিজও দেয় নাই, বা সরকারের কোনো মুখপাত্রও বলেনি। কেউ অস্বীকারও আমাদের করেনি। প্রফেসর ইউনূসের আহ, চীনে যাওয়ার বিষয়টা যেন একটু প্রশ্ন সাপেক্ষ হয়। উনি যদি মনে করতে পারেন যে না, এটা বিপজ্জনক অবস্থা, এই অবস্থায় আমি, দেশের এই অস্থিতিশীল অবস্থায় আমি যাব কিনা। আমাদের দেশে কোনো কিছু হলেই আওয়ামী লীগের লোকজন এই বেশিরভাগই নিরাপদ গন্তব্য হচ্ছে ভারত। যে কতজন গেছেন তার মধ্যে সেই 626 জন যারা আসলে সেনানিবাসে ছিলেন, তাদেরকে কিভাবে পাঠানো হলো, এখানে সেনাবাহিনী কি রোল প্লে করলো? মানে প্রফেসর ইউনূস যখন চীনে থাকবেন সেই সময় ভারতের 2 দিন ব্যাপী একটা ইমপ্লিকেশন অফ দ্য পলিটিক্যাল টার্মোয়েল ইন বাংলাদেশ, ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ইন্ডিয়া কি সাথে। দেখে মনে হচ্ছে যে সেই বুকের পাথরটা সরে গেছে? বুকের পাথরের ওজন কতটুকু সেটা তো আমি জানি না। মনে করেন যে বেশি বড় পাথর হলে সরানো কঠিন হতে পারে। সন্তান, স্কুল ছাত্র ইয়েতে গেছে, আপনার মিছিলে গেছে, তার সাথে বাপ মাও গেছে, ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে। যদি 5 তারিখে সফল না হতাম তাহলে অস্ত্র তুলে নিতাম, মানে সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছেন, যে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষকও বটে। এই অস্ত্র যে তারা তুলে নিতেন, এই অস্ত্রের যোগান তারা কোথা থেকে পেলেন? ভারতের কথা নিয়ে যাবো, তাদের একটা বড় ন্যারেটিভ হচ্ছে যে মৌলবাদ, জঙ্গিবাদ। লেবুর খোসাটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে তিতো এবং তিতার দুটো স্বাদই পাওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে বিগত 16-15 বছর 8 মাসে এই মুক্তিযুদ্ধ নিয়ে এত, মানে আপনার মুক্তিযুদ্ধকে পচাই ফেলছে। এটা স্পষ্ট হলাম না যে মুক্তিযুদ্ধকে একসময় বেশি বলতে বলতে সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে পচিয়ে ফেলা হলো, এখন আবার উল্টা পথে গিয়ে একটু পচানোর থেকে একদম নিস্তার করে ফেলার চেষ্টা কি হচ্ছে? মাইলস্টোন কিন্তু শুধু 1971 না, আপনি 70-এর নির্বাচন একটা, 69-এর গণঅভ্যুত্থান একটা, 66-র 6 দফা গুরুত্বপূর্ণ। আদম আলাহ সালাম পর্যন্ত টানা যাবে। প্রধান কাজ করছেন দিল্লির প্রেসক্রিপশনে। অবসরপ্রাপ্ত মেজর জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। মেজর জামান, আপনার কাছে প্রশ্ন, যেহেতু এখন সেনাবাহিনীকে নিয়ে নানান রকম বিতর্ক হচ্ছে, বিতর্ক তোলা হচ্ছে, সেনাবাহিনীর ভেতরেও অনেক কিছু হচ্ছে। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক, সিকিউরিটি অ্যান্ড পলিসি অ্যানালিস্ট, সেই হিসাবে আপনার কাছ থেকে ভেতর বাহিরের বেশ কিছু খবর প্রসঙ্গে জানতে চাইব। শুরু করি যেটা নিয়ে আসলে খুব আলোচনা হলো বা এখনো হচ্ছে। 23শে মার্চ সেনা প্রধানের সাথে যেই বৈঠক হলো, সেখানে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং জিওসিরা ছিলেন। সেখানে সামনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে একটা মতামত নেওয়া হয়েছে বলে একটা গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যেটি আসলে বেশ আলোচিত হয়ে গেছে। আপনার কাছে শুরু করতে চাই এটি জেনে যে জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে বলে মনে করেন, বা জরুরি অবস্থা জারি হবার মতো পরিবেশ পরিস্থিতি এখন বিরাজ করছে কিনা? আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবং আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এক কথায় যদি আমি উত্তর দিই, সেটা হচ্ছে না, না এবং না। এর সাথে একটু ইলাবোরেশন যদি যাই, সেটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি, বাংলাদেশ এখন একটা ট্রান্সফরমেশনে আছে। অর্থাৎ এক পরিস্থিতি থেকে আর এক পরিস্থিতির দিকে উন্নতি, ট্রান্সফর্ম হচ্ছে। সেই অবস্থায় আপনার এই বিভিন্ন ধরনের গুজব গুজব এবং গুজব, যেটা পরিস্থিতিটাকে আরো জটিল করে তোলে এবং জনগোষ্ঠীকে এক কাতারে আসতে বাধা সৃষ্টি করছে, মানসিক একটা বাধা তৈরি করছে। আপনাকে এই জায়গায় আমি দুইটা, আমাদের বর্তমানে যেটা প্লেয়ার এবং আরেকটা হাফ প্লেয়ার হয়ে গেছে, তো দুইটা প্লেয়ার হচ্ছে ভারত। দেখেন, ভারতের সাথে কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই, কোনো সুসম্পর্ক নেই। এবং বাংলাদেশ বাংলাদেশকেই মোটামুটি আঁকড়ে ধরেছিল জনাব মোমেন, আমাদের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী। উনি যেটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক হিসাবে উল্লেখ করেছিলেন, যেটা আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর। সেখানে অবশ্য বলা হয়নি কে স্বামী আর কে স্ত্রী। সময়ের ব্যবধানে স্ত্রী এবং স্বামীর অবশ্য প্রাধান্য বিভিন্ন কালচারে বিভিন্ন রকম হয়। তো যাই হোক, তো সেই পর্যায় থেকে যখন বাংলাদেশ তার নিজের ভাবমূর্তি নিয়ে, স্বকীয়তা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তাদের স্বার্থে বড় আঘাত লেগেছে যে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে। তার সাথে যোগ যেটা হয়েছে,
সেটা হচ্ছে আমাদের পূর্বতন সরকার, আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে কোনো কিছু হলেই আওয়ামী লীগের লোকজন এই বেশিরভাগই নিরাপদ গন্তব্য হচ্ছে ভারত। এখন আপনি 75-এর পরে হয়েছে, তারপরে আপনার 1/11-র সময় হয়েছে, আর এবারও হয়েছে। এখন ওখানে কতজন গেছে এবং ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অনেকে অন্য দেশেও চলে গেছেন, ইউকেতে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন। তো এটা হচ্ছে আমি আমেরিকা। আসলে একটু সেনাবাহিনীর ভূমিকা, আপনি বলছিলেন এই যে কতজন গেছেন, তার মধ্যে সেই 626 জন যারা আসলে সেনানিবাসে ছিলেন তাদেরকে কিভাবে পাঠানো হলো, এখানে সেনাবাহিনী কি রোল প্লে করলো, সেই বিতর্কটা তো রয়েই গেছে। যদি আপনি বলেন সেই প্রসঙ্গে একটু শুনতে চাই, যদি আপনার এই বিষয়ে কোনো ধারণা থাকে। কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম সেটি নিয়ে আরেকটু আগে একটু স্পষ্ট হয়ে নেই যে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিবেশ তৈরি হয়নি বলে আপনি এক কথায় স্পষ্ট করলেন। তাহলে জরুরি অবস্থা জারি নিয়ে মতামত কেন নেওয়া হলো সেই বৈঠকে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আপনি শুনেছেন বিভিন্ন সূত্র থেকে যে, শোনেন, সেনাপ্রধান আপনাকে এই জিনিসটা বিবেচনা করতে হবে যে বর্তমান সময়ে সরকারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নন ফাংশনাল ছিল। চিন্তা করে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, যেখানে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো আর বাকি রাজনৈতিক নেতা, আপনি আহ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললাম, তারপরে যে আপনি অন্যান্য বিভিন্ন সরকারি কর্মকর্তা যে যেভাবে পারে পালিয়ে গেছে, যারা মনে করেছে যে তাদের জন্য নিরাপদ নয়। তো এরকম একটা অবস্থাতে, এই ভঙ্গুর অবস্থায় বর্তমান সরকার আহ, দায়িত্ব নিয়েছে। এবং সেখানে একটা মাত্র অর্গানাইজেশন, অনলি ওয়ান অর্গানাইজেশন, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তাদের কমান্ডটা ইনট্যাক্ট আছে, ইনট্যাক্ট আছে। এবং সেইটাকে ভিত্তি করে দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই জায়গায় আমি ছোট্ট একটা কথা বলি, আপনি খেয়াল করে দেখেছেন যে আমাদের ফেনী অঞ্চলে যে বিশাল বন্যা হলো হঠাৎ করে, কত মানুষ তলিয়ে গেল, ডুবে গেল, ভেসে গেল। সেই সময়ে মানে সরকারের একটা আদেশ যে যাও ওখানে, সেখানে কিভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী কিভাবে হাজির হয়েছে। অবশ্যই আমি স্বীকার করব যে স্থানীয় জনগণ এবং আশেপাশে যারা ছিল তারাও ঝাঁপিয়ে পড়েছিল। তো এই যে জনগণ এবং সশস্ত্র বাহিনীর যে অভূতপূর্ব ঐক্য, যেটা 5ই আগস্টের পরে শুরু হয়েছে, সেটা কিন্তু এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। আপনি বলেছেন যে জরুরি অবস্থা, দেখেন স্পেকুলেটিভ, অর্থাৎ এই ধরনের অনুমান ভিত্তিক বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে, যাতে করে পরিস্থিতিটাকে আরো অস্থির করা যায়। এবং এখানে তাহলে বর্তমান তাহলে সময়টা আপনি কি খুব। বলবেন যে যেই গোয়েন্দা প্রতিবেদনটার প্রসঙ্গ বা ভিত্তি ধরে আমরা কথা বলছি, বিভিন্ন কথা আমরাই যে প্রথম বলছি তা না, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে জরুরি অবস্থা সেই প্রতিবেদনের ভিত্তিতেই, তাহলে ওটি কি একটা ওটাও কি একটা গুজব, এরকম কিছুই হয়নি? আমি আপনাকে বলি, শুনেন, একটা সরকার, সে যে সরকারই হোক, তার তো বিভিন্ন অপশন নিয়ে চিন্তা করতে হয়। তার ভিতরে হয়তোবা এই জিনিসটা আলোচনায় আসছে যে এই ক্ষেত্রে আমাদের জরুরি ব্যবস্থা আহ, জারি করার পরিবেশ তৈরি হয়েছে কি। হ্যাঁ, এই এই আপনি যদি খেয়াল আলোচনার করেন, মধ্যে আমরা যেটা দেখছি সেখানে আরো আছে যে জাতিসংঘ সহ যারা স্টেক হোল্ডার তারা সবুজ সংকেত দিয়েছেন। আহ, এই সবুজ সংকেতের মাহাত্ম্যটাও একটু জানতে চাই, এবং স্টেক হোল্ডার আসলে এইসব ক্ষেত্রে কারা থাকেন? আচ্ছা, আমি আপনাকে এই যে বলে, আমাদের আজকে সেনাপ্রধান উনি যে কথা বলেছেন, তাতে উনি প্রায় 40 মিনিট মতো কথা বলেছেন। তো সেখানে এই ওনার সাথে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে কথা হয়েছে, সেটা উল্লেখ করেছেন। তারপরে আমেরিকান একজন সিনেটর বাংলাদেশে ছিলেন, মনে আছে যে সময় তুলসী গাবার্ড ইন্ডিয়াতে গিয়ে আমাদের একটা বিব্রতকর একটা বিবৃতি দিয়েছেন, এবং সেটাতে আপনার ইউএন স্টেট ডিপার্টমেন্ট থেকে আবার সেটা অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো তাদের সাথেও কথা হয়েছে। সুতরাং এই যে জরুরি অবস্থার যে বিষয়টা, আমি বিভিন্ন আহ, সূত্র তালাশ করে যেটা বলছি, হ্যাঁ, এখন একটা খবর বের হতে পারে, and এই খবরের গ্রহণযোগ্যতা কতটুকু, নির্ভরযোগ্যতা কতটুকু, সত্যতা কতটুকু, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সবসময় এটা আমাদের একটু খেয়াল করতে হবে
যে এই সময়ে বর্তমান সরকারকে বা দেশকে অস্থিতিশীল করাটাই ওই যে দুই শক্তির কথা আমি উল্লেখ করেছি, যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনাকে আর একটা তথ্য দিয়ে রাখি, হয়তো এটা পরে আসতো, তো আমি এটার সাথে সম্পর্ক হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে প্রফেসর ইউনূস 26 তারিখে চীনে যাচ্ছে, এবং চীন সফর উপলক্ষে এই যে আপনার বিভিন্ন আপনার মনে আছে যে শাহবাগ চত্বরে কি একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর আরেকটা সম্পর্ক তথ্য দিচ্ছি, যে এই সরকারের দুর্ভাগ্য আবার সৌভাগ্য এইভাবে যে তারা অত্যন্ত দক্ষতার সাথে প্রায় 130টার মতো বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠীর দাবি দাওয়া, সচিবালয় ঘেরায়, সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া, সন্ধ্যাবেলা আক্রমণ করা, রাত্রে আক্রমণ করা, নাশকতার বিভিন্ন বিষয়াদি, এগুলো কিন্তু হয়েছে। তারপরেও তারা মোকাবেলা করেছে। এবং সর্বশেষ যেটা হলো, এই যে আপনি ওই সেই ঘাতক দালাল নির্মূল কমিটির আদলে এবং 2013 সালের শাহবাগ আন্দোলনের যে যুদ্ধ অপরাধীদের আহ, কি ওই ফাঁসির দাবিতে, বিশেষ করে কাদের মোল্লার ফাঁসির দাবি থেকে যেটা শুরু হয়েছিল, তো সেই জায়গায় আবার ওই লাকি বেগম তাকে আবার সামনে চলে আসা দেখা গেল। পরে যাক, তারা এখন আর নাই, তারা চলে গেছে। তবে তাদের উদ্দেশ্য ছিল যে প্রফেসর ইউনূসের আহ, চীনে যাওয়ার বিষয়টা যেন একটু প্রশ্ন সাপেক্ষ হয়। উনি যদি মনে করতে পারেন যে না, এটা বিপজ্জনক অবস্থা, এই অবস্থায় আমি, দেশের এই অস্থিতিশীল অবস্থায় আমি যাব কিনা, আহ, তো এরকম একটা পরিস্থিতি করার চেষ্টা করা হয়েছিল। সুতরাং এই পরিস্থিতিটা তৈরি করার জন্য যে ধরনের ইনপুট দরকার, গুজব বলেন, গোয়েন্দা তথ্য বলেন, এগুলো তো আছেই। আবার এই যে আপনি যেটা বলছেন যে একটা বড় অংশ ধারণা করা হচ্ছে যে আহ, একটা অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন এই তারা তো করবেই, কারণ তারা তাদের এই ধরনের একটা মানে সুযোগ, তারা বিশেষ তো করে করবেই, এটা ভারতের। যেমন স্বাভাবিক, তো তারা কি এতটাই সফল যার কারণে জরুরি অবস্থা জারির মতো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় জরুরি সরকার গঠনের মতো বিষয় আলোচনায় চলে আসছে? এটা কিন্তু আপনার সেনাবাহিনী থেকে কোনো তাদের প্রেস রিলিজও দেয় নাই, বা সরকারের কোনো মুখপাত্রও বলেনি। আপনি খেয়াল করে দেখেন কেউ অস্বীকার আমাদের। করেনি। এই বিষয়টা এতটাই ওয়াইডলি আলোচিত হচ্ছে একদম গণমাধ্যমে বা মানে দায়িত্বশীল এবং দায়িত্বহীন দুই ধরনের ব্যক্তিরাই কথাবার্তা বলছেন এই বিষয়গুলো নিয়ে, কোনো প্রতিবাদও তো আসেনি। আচ্ছা, আমি এই জায়গায় আপনাকে একটু বিনয়ের সাথে অনুরোধ করবো বিবেচনা করার জন্য। জানেন, আমার বারে বারে মনে হয়েছে এই দেশের একজন মানে বাসিন্দা হিসাবে, যে পৃথিবীতে যদি বেশি কথা বলার কোনো পুরস্কার থাকতো, সম্ভবত আমরা সেই পুরস্কারটা পেতাম, আমাদেরকে বিট করতে পারতাম না। এবং আপনি আরেকটা খেয়াল করবেন, সরকারের বিভিন্ন দায়িত্ব পূর্ণ অবস্থান থেকেও অনেকেও কিন্তু দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, যার যেটা বলার কথা না তারাও কথা বলে। তো এটা আছে। তারপরেও আমি আমি যতগুলো নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল বা নিউজ পেপার ফলো করলাম, তাতে ঠিক সেরকম যাদের কথা খুব একটা বেশি, যেমন সরকারের এখন যিনি মুখপাত্র আছেন, তিনি এই বিষয়ে কোনো কথা বলেন। সেনাবাহিনী প্রধানত তাদের স্টেটমেন্ট আসে আইএসপিআর এর মাধ্যমে, তারাও এই বিষয়ে কিছু দেয় দেয়। এখন এই উদ্ভূত পরিস্থিতিটা এই বিভিন্ন সমীকরণের সাথে আরো একটু একটু আহ, গুড় লেগেছে। এই যে আমাদের দুইজন সমন্বয়ক, পরবর্তী তারা এখন বর্তমানে পার্টির নেতা, তারা সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলার পরে 11ই মার্চ কথা বলার পরে উনি এই যে 11 দিন পরে সেটা নিয়ে কথা বলেছেন। তো সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আবার সেটার সাথেও আপনি দেখেন আরেকজন সমন্বয়ক বলছে যে ও যেটা বলছে সেটা অতটা সঠিক না। তবে কথাবার্তা কিছু হয়েছে, কথাবার্তা তো হয়েছে। কথাবার্তায় যেহেতু সেনাবাহিনী তারা ওই সরকারের একটা অংশ, তারা তো ওইভাবে স্টেটমেন্ট দিতে পারে না, যে কোনো সরকারি সংস্থা ওইভাবে দিতে পারে না, যেটা বাইরের একটা লোক আমি আপনি যেভাবে আহ, কথা বলতে পারেন, মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলতে পারি। আমার মনে হয় আপনাকে আমি অনুরোধ হ্যাঁ, করব কিন্তু কিন্তু এটা তো যে ঠিক না যে যদি তাদের বিষয়ে কোনো কথা হচ্ছে যে তারা এটা বলছে, তারা এটা করছে, তাহলে তো স্টেটমেন্ট দিতেই হবে। যদি হাসনাত আবদুল্লাহ এই বিষয়টি না আনতেন, আমরা তো এটা জানতামই না যে এরকম গোপন বৈঠক হচ্ছে। মানে সবসময় ভাষায় শুনি যে গোপন বৈঠক হয়, আসলে কার সাথে হচ্ছে, কি হচ্ছে কথা, সেগুলো তো আর জানতামই না। মূলধারার গণমাধ্যমে আসতো না, কোনোভাবেই আমরা জানতে পারতাম না, তাই না?
আচ্ছা, এই জায়গায় আমি একটা ছোট্ট অনুরোধ করবো আপনাকে। সেটা হচ্ছে প্রত্যেকটা সংস্থা তার নিজস্ব একাধিক মিটিং হয়। এখন হচ্ছে কি, যেহেতু পরিস্থিতিটা একটু একটু উত্তপ্ত, এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের চীনের সফর, এই সময়টা খুব একটা স্পর্শকাতর সময়। এই জন্য এই গুজবের যে ডালপালাটা সুবিস্তৃত হচ্ছে, এবং হয়তো আর উনি আজকে তো 24 তারিখে চলে আসছি আমরা, 25 তারিখে চলে আসছি। তো আপনার আহ, 26 তারিখে, অর্থাৎ মনে করেন আর 24 ঘন্টা পরে, উনি 24 ঘন্টা না, আরো প্রায় 48 ঘন্টা পরে হয়তো উনি যাবেন। তো যাওয়ার আগ পর্যন্ত এরকম হয়তো আরো গুজব আসতে পারে, এটা কোনো ইয়ে করা নাই। এই জায়গায় একটা কথা বলি, এই কিন্তু এটা আপনার তো গুজব না, ভারতে, কিন্তু মেজর জামান এটা তো গুজব না যে হাসনাত আবদুল্লার যে বক্তব্য, বা এটা পরবর্তীতে আইএসপিআরও বলছে যে হ্যাঁ এরকম বৈঠক হয়েছে, যদিও সেটিকে তারা বলছেন মানে হাসনাত আবদুল্লার বক্তব্যকে স্ট্যান্ডবাজি, হাস্যকর, অপরিপক্ক গল্প বলছেন, কিন্তু স্বীকার করছেন যে এরকম একটা বৈঠক হয়েছে। এটা তো আসলে গুজব নয়। আচ্ছা, আপনাকে এই জায়গায় একটাখানে আপনি জাস্ট একটু ইয়ে করে, মানে প্রফেসর ইউনূস যখন চীনে থাকবেন সেই সময় ভারতের 2 দিন ব্যাপী একটা ইমপ্লিকেশন অফ দ্য পলিটিক্যাল টার্মোয়েল ইন বাংলাদেশ, ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ইন্ডিয়া। চিন্তা করেন কোনটার সাথে কোনটার সাথে কি সম্পর্ক। এখন আপনি বলছেন যে হাসনাত আবদুল্লাহর সাথে এবং আরেকজন সমন্বয়কে সার্জিস আলম, এই দুজনের সাথে যে সেনাপ্রধান দেখা করেছেন, আমি যেটা খবরে দেখলাম সেটা হচ্ছে ওনারা অনেক বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছেন সেনাপ্রধানের সাথে দেখা করতে। এটা সেনাপ্রধানের যিনি সহকারী আছেন, এটা বলে মিলিটারি অ্যাডভাইজার বলেন, তার সাথে কমিউনিকেট করে উনি ইয়ে করছেন। তার আগে এটা করলে আমি ব্যক্তি জেনারেল ওয়াকার সম্পর্কে আমি এটা বলি। ব্যক্তি জেনারেল ওয়াকার অত্যন্ত সজ্জন একজন মানুষ, সদালাপী একজন মানুষ, এবং উনি খুব ধৈর্যশীল একজন মানুষ, অন্যের কথা শোনেন বেশি। আমরা কিন্তু অনেকেই উচ্চ পদে দেখি যে লোকজন শোনাতে বেশি পছন্দ করে, কম শুনতে চায়, বাট উনি কিন্তু খুব ভালো শ্রোতায়। তবে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়েছে, যেহেতু ওনার শ্বশুর ওনার শাশুড়ির তরফ থেকে শেখ পরিবারের আত্মীয়, সুতরাং কিছু হলেই উনি যদি 100% সঠিক কথাও বলেন, সঠিক কাজও করেন, তারপরে মনে হয় যে ওই শেখ পরিবারের আসর। আরেকটা হচ্ছে, কোনো সন্দেহ নেই উনি আহ, শেখ হাসিনার আহ, সময়ে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হয়েছেন এবং বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন, এবং তার পছন্দ ছাড়া তো উনি হতে পারতেন। সো এই আসরগুলো থাকার কারণে উনি সঠিক কাজ করলেও সবসময় একটু ধরনায়, আচ্ছা এটা কি ভুল করে করলো নাকি চাপে পড়ে করলো, এই ধরনের বিশ্বাসযোগ্যতা অর্জন করা ওনার জন্য অনেক ক্ষেত্রেই একটু কঠিন হয়ে যায়। তার মানে আপনার কি মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে? এই বিষয়টি স্পষ্ট হলো, কিন্তু আসরের প্রভাবে তাহলে তিনি সেই মানে যা করছেন তিনি আসলে আসরের প্রভাবে করছেন না। এটা আমি সঠিকভাবে এইভাবে বলা খুব মুশকিল, কারণ ওনার অন্তরের খবর শুধু অন্তর্যামী জানেন। আমরা আমি যতটুকু মনে মনে করছি যে পরিবর্তিত পরিস্থিতিতে উনি সঠিক পথে আছেন। তবে স্পষ্ট। উনি বোধহয় একটা জিনিসের একটু, আমি ওনার জায়গায় থাকলে উনি কি করছেন সেটা উনি জবাব দিবেন। আমি অ্যাজ মিলিটারি পার্সন আমি মনে করি আমাদের মিলিটারি পার্সনের একটা দুর্বল দিক আছে, সেটা হচ্ছে কিন্তু কমিউনিকেটিং উইথ মিডিয়া। যেমন আপনি যেমন কতগুলো অনেকগুলো প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছেন, মিলিটারি যে মনে করেন লিডার যিনি হন, তাকে কিন্তু প্রশ্ন এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা হয় না, বিভিন্ন ডাইমেনশন থেকে করা হয় না। সুতরাং ওনার যে টোটাল যে এই যে মিলিটারি ক্যারিয়ারে এরকম মাল্টি ডাইমেনশনাল, অ্যাট টাইমস কোয়াইট বিটার, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো উনি যখন এই মিডিয়ার সাথে কথা বলার ক্ষেত্রে একটু একটু আমার মনে হয় যে আমি হলে অনেক বেশি সতর্ক হতাম। আমরা মিলিটারিতে, আমি বলি মিলিটারি লাইফ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই, আমরা ক্যাজুয়ালি কিন্তু অনেক কথা বলি, বুঝছেন, কিন্তু উই ডোন্ট মিন ইট। তো এবং সেই সময় এই কথাগুলোই মানে আপনার এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কানে গিয়ে অনেক সময় মনে হয় যেন না, আসলে ঘটনা তো বোধহয় অনেক জটিল, আসলে অতটা জটিল না। তবে ওনার জন্য চ্যালেঞ্জ আছে। যেমন উনি যেটা বারে বারে বলা হচ্ছে যে আপনি তো বলছেন 626 জন ছেড়ে দেওয়ার ব্যাপারে। এখন আমি খুব নিজের ব্যক্তিগতভাবে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি 626 জনকে আশ্রয় দিয়েছি, ঠিক আছে, কারণ কোনো মানুষ যখন তার জীবন নাশের হুমকি থাকে, তার আশ্রয় পাওয়া কিন্তু এটা তার হক। এটা সে যত বড় পরে দিয়েও, আপনি দেখছেন তার জীবন নাশের হুমকি আছে, এটা আপনাকে করতে হবে।
ইভেন যুদ্ধের কালীন সময় যার সাথে আমি যুদ্ধ করছি, কিছুক্ষণ আগে সে আমার দিকে গুলি করেছে, আমাকে মেরে ফেলতে পারতো, তাও উনি যদি সারেন্ডার করেন, তবু কিন্তু আমি তার সারেন্ডারকে গ্রহণ করবো অ্যাজ পার জেনেভা কনভেনশন। তো যেটা সমস্যা যেটা হয়েছে, এবং এটা হয়তো অনেক দিন তার রেশ থাকবে, সেটা হচ্ছে এই 726 জন যে গেল, কোথায় গেল, কিভাবে গেল, এবং বাই দিস টাইম তখন যারা চলে গেল তারা যে আহ, তখন কি সরকার প্রধানের সাথে কনসাল্ট করা হয়েছিল কিনা, বা সরকার এটা জানে কিনা। যেমন ওখানে একজন যারা আশ্রয় নিয়েছিলেন তার ভিতরে বেশ কয়েকজন ধরা পড়েছেন, যেমন পুলিশের প্রাক্তন আইজি মামুন সাহেব, উনি ধরা পড়েছেন। এখন বাকিগুলো ওইভাবে ধরা পড়ে নাই। তো তার ফলে হয়েছে কি, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ পর্যায়ে পড়ে কিনা। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে যে যদি মনে করেন এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ওই মুহূর্তে তাদের ভিতরে কোনো চার্জ গঠন হয় নাই, এটা সত্যি। কিন্তু এখন তো বিভিন্ন অপরাধের তদন্তে এবং কয়েকজনের নামে অলরেডি আপনার চার্জ গঠনের প্রক্রিয়াধীন আছে। এখন দেখা গেল যদি প্রশ্ন করে, তাহলে এদেরকে কেন আশ্রয় দিয়ে এবং তাদেরকে নিরাপদে প্রস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে। এবং সেটা কিভাবে বর্তমান সেনাপ্রধান এবং সরকার সম্মিলিতভাবে মোকাবেলা করবে, সেই প্রশ্নটা এখনই আমি আপনি কেউ দিতে পারবো বলে আমার মনে হয় না। বাট সেই আমি প্রশ্নটা মোকাবেলা করেন না, বরং ওনারা এই প্রশ্নটা চেপে যান অনেকটাই। আমি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন তার সাথে কথা বলেছিলাম এই প্ল্যাটফর্মে। তিনি বলেছিলেন যে সেনাবাহিনী থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদের দুজনকে হস্তান্তর করা হয়েছে। তারপরে যে আসলে একটা দেখলাম তাকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া, সেগুলো মোটামুটি একটা স্টেজ, এটা বোঝা যাচ্ছিল। তার মানে হস্তান্তরে যদি করা হয়ে থাকে তাহলে পালিয়ে যায় কি করে, ধরা হয় কি করে, এই প্রসঙ্গগুলো তখন এসেছিল। কিন্তু বাকিদের বিষয়ে কেন কেউ জানতে চাইলো না, বা কেন কেউ কিছু বললো না, না সেনাবাহিনী না সরকার, সেই প্রসঙ্গটির উত্তর আমরা এখনো জানতে পারি নাই। যাই হোক, এই বিতর্কটার যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না, আমি আবার ওখানে আসি যে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যকে ঘিরে যেই আপনি কি মনে করেন সেনাপ্রধানের মানে সাথে বৈঠকের পরে সেনাবাহিনীর থেকে যেটি বলা হচ্ছে, হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে স্ট্যান্ডবাজি, রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হচ্ছে, এবং বলা হচ্ছে হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। তাই মনে হয় আপনার? এটা সম্পর্কে মন্তব্য করাটা একটু বিব্রতকর, কারণ হচ্ছে কি, ক্যাজুয়ালি কোনো কথাবার্তা যদি বলে থাকে, যেমন ধরেন আমি আমি জাস্ট মানে আমি আপনার সাথে আলাপ করছি, এই আলাপ প্রসঙ্গে আপনি যদি বলি, আচ্ছা আওয়ামী লীগের যদি একটা বিশুদ্ধ আওয়ামী লীগ যদি আসে, মানে মনে করেন যারা দাগি তারা বাদ দিয়ে, তাহলে কি তারা অংশগ্রহণ করতে পারবে? এবং সেটা আমাদের এই ছাত্র নেতাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, এবং তাদের এই যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে কাজ করছে, অসম্ভব সুন্দর কাজ করেছে। এই জায়গায় একটা কথা আপনাকে মনে রাখি, আমি যখন তরুণ ছিলাম, আমি যখন পার্বত্য চট্টগ্রামে গেছি, তখন কোনো সময় মনে হয়নি ওই জায়গায় আমার বিপদ আছে, আমি যাবো না। আমি তখন আই ইউজ টু সিক রিস্ক, যে কিভাবে কি করা যাবে। তারুণ্যের এটা কিন্তু একটা ধর্ম, তারুণ্যের এটা ধর্ম, তারা কিন্তু অতি অতি সাহসী হয়ে যায়। তারা অত বিপদ হিসাব করে না। বিপদ যদি হিসাব করতো, তাহলে আবু সাইদ তার বুক চিতিয়ে দাঁড়ায় যেত না, আর এই জুলাই অভ্যুত্থান তালে হতো না। 16ই জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরেই তো আগুন জ্বলে গেল, একটা স্পার্ক তৈরি হলো। এখন এই তরুণ আমাদের মানে তরুণ এবং বুদ্ধিদীপ্ত সাহসী যে ছাত্র নেতারা দেখা করেছেন, এবং তার সাথে ক্যাজুয়ালি কথার ভিত্তিতে হয়েছে না। কারণ প্রথমত হচ্ছে এই কথাটা খুব একটা মানে সুখের, সেটা তো না। যদি সেনাপ্রধান বলেও থাকেন, এটা হয়তো ক্যাজুয়ালি বলতে পারেন, বা যদি বলেও থাকে, যদি সঠিকভাবে বলেও থাকেন, ছাত্ররা এখানে অনেক সময় হয় কি, দুইজনের সাথে কথা বলার সময় অনেকগুলো ট্রাস্টের ব্যাপার থাকে। যখন ওয়ান টু ওয়ান মিটিং বা দুই তিনজন কথা বলে, অনেকগুলো ট্রাস্টের ব্যাপার আছে। আপনি মনে করেন আমি হাসনাত আবদুল্লাহ ওই জায়গায় থাকলে আমি বলতাম যে স্যার বা ভাই আপনি বলেছেন, বাট এটা হওয়া উচিত না, এটা হলে পুরোপুরি জিনিসটা হয়ে যাবে। এখন এমনও তো হতে পারে সেনাপ্রধান এটা বলে তাদের একটা মাইন্ডসেট টেস্ট করার চেষ্টা করেছে, এটা তো হতে পারে। এখন এটাকে আপনি উড়াই দিতে পারেন না। আবার আবার এমনও হতে পারে যে উনি হয়তো সত্যিকার অর্থেই মনে করছেন যে এটা যদি এটা হয়, দেশের স্ট্যাবিলিটির ক্ষেত্রে এটা কোনো কন্ট্রিবিউট করবে কিনা, এরকম তো ওর মাথায় থাকতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি ওনার অবস্থানে থাকলে এই স্পর্শকাতর বিষয়গুলো সামনে নিয়ে আসতাম না। আর বিশেষ করে ওই তরুণদের সাথে, তরুণ তুর্কিরা সাহস আছে, ঠিক আছে, আপনার এই জায়গায় আমি ছোট্ট একটা
উদাহরণ দিই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের খুব মানে দারুণ একজন বোলার ছিলেন ইয়ান বিশপ। তো এই ইয়ান বিশপের বলের খুব গতি ছিল, কিন্তু ডাইরেকশনের সমস্যা ছিল। তার ফলে তার এই দ্রুত গতির বলকে ব্যাটসম্যানরা একটু টোকা দিয়ে সীমানার বাইরে পাঠাতে পারতেন, 4 ছক্কা মারতে পারতেন। তো তরুণদের ক্ষেত্রে এই একটা কিন্তু অবশ্যম্ভাবী একটা বিষয় হয়ে দাঁড়ায়, তাদের জন্য একটা চ্যালেঞ্জ। সেই জন্য তাদের উপরে একটুখানি, বা তাদের সাথে যদি কনসালটেন্ট হিসাবে মাথার উপরে যদি যারা এইগুলো হজম করতে পারে বা একটা জিনিসের বিভিন্ন ডাইমেনশন থেকে ব্যাখ্যা করতে পারে, তাহলে আমার মনে হয় তাদের জন্য আরো ভালো হতে পারে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। ধন্যবাদ আপনাকে। জি, তাহলে তাহলে আপনি কি মনে করেন না, আরেকটু স্পষ্ট হই, কারণ আপনি ব্যাখ্যা করলেন কিন্তু স্পষ্ট হই, যে আপনি কি মনে করেন নাকি যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য কি স্ট্যান্ডবাজি? এটি কি আপনি মনে করেন না, যেটি সেনা সদর বা সেনা দপ্তর থেকে যেটি বলা হচ্ছে সেটি কি আসলে আপনি এটার পক্ষে বলছেন না, বলছেন না এরকম কিছু না? আমার এই বিভিন্ন সূত্র থেকে যেটা মূল্যায়ন নেওয়া হলো, কিছু ক্যাজুয়ালি কথা হতে পারে। এখন মনে করেন যে এই স্পর্শকাতর সময় এই স্পর্শকাতর কথাগুলো সেনাপ্রধান যদি বলেও থাকেন, আইসপার যদি বলে হ্যাঁ উনি বলেছেন, এটা একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা হয়তো বলতেও পারে। আবার এদিকে এই ছাত্ররা উপস্থাপনের ক্ষেত্রেও একটু মনে হয় একবার ক্রুড ফর্মে বলে ফেলেছে, তো তার ফলে একটু জটিলতা তৈরি হয়েছে। জি। আর আমি থাকলে এটা বলতাম না। জি, আপনি থাকলে এটি বলতেন না, আপনি সেনা প্রধানের জায়গা থাকলে এই বিষয় নিয়ে আলোচনাও করতেন না। না, আমি এগুলো নিয়ে কথা বলতাম না। জি। সেনাবাহিনীর পক্ষ থেকে এটার একটা প্রতিবাদ করা হয়েছে, যেটি আমি বলছিলাম, জি হাস্যকর, অপরিপক্ক বা স্ট্যান্ডবাজি বলা জি হচ্ছে। জি জি জি। কিন্তু সেনা প্রধান, আপনি এটা বলছেন যে আপনি থাকলে বলতেন না, কিন্তু মানে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়, এখনো বলা হচ্ছে বলে হাসনাত আব্দুল্লাহ সেই পোস্টেও আছে, অনেকের সাথেই কথা হয়েছে। সেনা প্রধানের কি এই এখতিয়ার আছে যে তিনি রাজনৈতিক বিষয় নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ থাকতে পারে কি পারে না, ইনক্লুসিভ নির্বাচন হবে কি হবে না, বা কবে হবে, এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান কথা বলেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বলা উচিত না, কারণ এখানে একটা সরকার আছে। এবং উনি যদি মানে কোনো সময় যদি এটা মনে হয় যে প্রফেসর ইউনূসের সরকারের সাথে প্যারালাল সেনাবাহিনী একটা মানে স্ট্রং পজিশন মেনটেন করছে, এটা সেনাবাহিনী প্রধান তথা সেনাবাহিনীর জন্য একটা বিব্রতকর অবস্থা, এবং এটাকে অনেক ভুল ব্যাখ্যা করার সুযোগ থাকবে। আর ওই যে বলছি, উত্তপ্ত পরিস্থিতিতে আহ, বিশেষ করে প্রোপাগান্ডা আরো ডাল পড়া ছড়ানোর সুযোগ হবে। কিন্তু আবার সাথে সাথে এটাও প্রশ্ন করতে চাই যে কথা যদি নাও বলেন বা এই বিষয়গুলোতে তিনি যদি জড়িত না হয়েই বা উপায় কি? কারণ 5ই আগস্ট তো তিনি বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি, জানমালের দায়িত্ব নিচ্ছি, বিচার করা হবে, আমার উপর আস্থা রাখুন, এরকম বক্তব্য তো তিনি দিয়েছিলেন। তো তিনি যখন দায়িত্ব নিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে ডিল কি তিনি করবেন না? আচ্ছা, আমি এই জায়গায় আপনাকে একটা বিনয়ের সাথে অনুরোধ করব। আপনি যে কোনো রোগী যখন মরণাপন্ন হয়, তখন তাকে মানে লাইফ সেভিং ড্রাগটা ঠিক জানটা বাঁচায় রাখার জন্য এক ধরনের ড্রাগ দেওয়া হয়। আর তারপরে তার সাইড ইফেক্ট গুলো মানে মিনিমাইজ করার জন্য তখন অন্যান্য ড্রাগ ব্যবহার করা হয়। আপনি জাস্ট চিন্তা করে দেখেন তো, আমি সরজমিনে ছিলাম, আমাদের আমার আমার মতো অনেকে, আর আপনি দূর থেকে অনেক নিবিড় ভাবে অনুসরণ করেছেন। পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল তখন, যে কে কোন জায়গায় কি ভাঙছে, কি করছে, সেটা বলা খুব মুশকিল। তো উনি হয়তো এটা কথাটা বলে, আমার যেটা মনে হয় এবং আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়নি ওই সময়ে, কারণ ওই সময় কোনো সরকার ছিল না, তখন উনি ছিলেন, 3 দিন তো কোনো সরকার ছিল না। কাজে ওটা বলে উনি অন্তত কিছুটা হলেও পরিস্থিতি শান্ত করার জন্য একটা বিষয় বলেছেন। আপনি এই জায়গায় আপনি যে দেশে আছেন, আপনি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে যে ধরনের কথা বলেছিলেন, 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন, আপনি দেখেন তো আজকে কয় মাস হয়ে গেল, এখনো কি অবস্থায় আছে। কাজে পরিস্থিতির মানে আপাতত আহ, নিয়ন্ত্রণ বা একটু সহনীয় করার জন্য কিছু কিছু জিনিস বোধহয় বলার দরকার হয়। এবং আমার মনে হয় জেনারেল ওয়াকার ওই সময় যেটা বলেছেন, আমি ওনার জায়গায় থাকলে আমি এই কথাটাই বলতাম, আপনি ভরসা রাখেন, আমি দেখছি পরিস্থিতি কি করা যায়। মানে সেনাপ্রধান তখন লাইফ সেভিং ড্রাগটা ইউজ করেছেন বলে আপনি মনে করছেন? রাইট রাইট, আচ্ছা। লাইফ সেভিং ড্রাগ ব্যবহার জি, করেছেন। মেজর আপনি মানে সেই বক্তব্যের সাথেই আবারও হাসনাতের বক্তব্য, সেই 11ই মার্চের বক্তব্য, 10-11 দিন পরে এসে তিনি এই প্রসঙ্গটা বললেন, কেন বলেন তো? এটা কি মনে হয় কেন
আপনি বলছেন যে আপনি হলে এই কথাটা প্রকাশ্যে আনতেন না, তিনিও তো আনেননি, মানে 10-11 দিন তিনি চুপচাপ ছিলেন। তারপরে যখন তিনি প্রকাশ করছেন তখনও তিনি কিছু মানে কাটছাট করে বা কিছু বিষয় রাগঢাক করে বলছেন যে দুজন, তার সাথে আরো দুজন গিয়েছিলেন, কারা তারা সেটি তিনি বলছেন না, বা কার সাথে বৈঠক হয়েছিল সেটাও তিনি সেই তার স্ট্যাটাসে উল্লেখ করেননি। আহ, কি মনে হয় এই 10 দিনে কি হলো, বা কেন তিনি এটা প্রকাশ করলেন? এর মধ্যে কোনো এখন সমীকরণ, হিসাব নিকাশ হচ্ছে বা চলছে কিনা? এটা এটাতে এটাতে মানে আমি মনে করি যে অনেক সময় হয় কি, আপনি এটা খেয়াল করেছেন যে এখন বর্তমানে খুব গরম গরম কথা বলার ক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে ব্যারিস্টার ফুয়াদ। তো উনি এখানে নাই, সেই জন্য মানে ওনার অনুপস্থিতি কথাটা বলাটা অপরাধ হবে না, কারণ আমি মিডিয়ার সাথে হি উইল কাম টু নো এট সাম স্টেজ। তো যেমন এই যে আমাদের এখানে কিন্তু গরম গরম কথা বলার একটা মানে একটা গ্রহণযোগ্যতা আছে, এবং মানে নিজের একটু ভাব প্রকাশের বা একটু ভাবমূর্তি উজ্জ্বল করার, উজ্জ্বল হবে কিনা জানি না, ভাবমূর্তি প্রকাশ করার একটা বা একটু বিস্তৃত করার সুযোগ তৈরি হয়। আমি সেনাপ্রধানের সাথে ওনার সাক্ষাতের এবং এই কথাবার্তাগুলো উনি আহ, আহ, বললেন পরে, এটার কি উদ্দেশ্য থেকে আমার কাছে খুব মহৎ উদ্দেশ্য বলে মনে হয়নি আমি ওনার জায়গায় থাকলে। কারণ ওয়ান টু ওয়ান বা দুইজন ছিলাম, তাদের সাথে কি আলাপ হলে উনি যদি প্রকাশও করতে হয় তাহলে ওনাকে কিন্তু বলতে হয় যে দেখেন আমি এই কথাগুলো কিন্তু বলবো। এটা এটা কিন্তু একটা একটা নর্মাল একটা সেন্স অফ ডিসেন্সি কাজ করে। আমরা আপনার সাথে মনে করেন আমার সাথে অনেক কথা হলো, তো আমি সেই কথাগুলো মানে মিডিয়াতে আসার আগে কিন্তু আমি বলছি ম্যাডাম আপনার সাথে কিন্তু আমার কথা হয়েছে, আমি এই জিনিসটা যদি এইটুকু বলি তাহলে আপনার কোনো আপত্তি আছে কিনা, এটা কিন্তু বলা উচিত। এটা কিন্তু জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট। তা আমি মানে এটা দেন ওনারা যেটা বলেছেন, উনি যথেষ্ট বাহবা পেয়েছেন, এবং প্রচারও হয়েছে। এখন এটা কি প্রচারের সুবাদে যে ওনার তো নতুন দল করছেন, সে একটা প্রচার তো প্রচারে তো প্রসার হয়, সেই প্রসারের আঙ্গিকে এটা বলেছেন কিনা আমার একটু সন্দেহ আছে। বাট আমি নিশ্চিতভাবে যদি আমি হাসনাত আব্দুল্লাহর জায়গায় থাকতাম, আমি একটু ইয়ে করতাম যে দেখেন আপনার সাথে আমার কথা হলো, আমি বাইরে হয়তো এই কথাগুলো দুই একটা কথা আমি বলতে পারি। আর যদি মনে করেন যে সেনাপ্রধান যদি বলেও থাকেন যে আওয়ামী লীগের ব্যাপারে অন্যান্য ব্যাপারে, তাহলে আমি বলতাম যে দেখেন আমরা আমি যতটুকু সরজমিনের অবস্থা দেখছি আওয়ামী লীগ বিষয়কে কথা না বলাই ভালো, কারণ এটাকে ভুল ব্যাখ্যা করার সুযোগ আছে। আমি এই প্রসঙ্গটা সামনে আনবো না, বাট আপনার সাথে আলোচনা হলে লোকজন আমার জিজ্ঞাসা করবে, আমি যেহেতু পাবলিক ফিগার আমি এই কিছু কিছু কথা আমি বলবো। এরকম একটা বললে সুবিধা হয়। এবং এটা কিন্তু আমার মনে হয় আপনি দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যখন বিভিন্ন বিষয়ে মিটিং এ যায়, তারা কিন্তু আহ, আহ, সবকিছু ওইভাবে বলেন গুরুত্বপূর্ণ, আবার কথা পর্যায়ক্রমে আর চিন্তা ভাবনা করে অন্যজনের সাথে আলাপ করে বলেন। কিন্তু এই 10-11 জন, ও এখানে আরেকটা জিনিস কাজ করতে পারে যে পরিস্থিতি যেহেতু একটু বিভিন্ন জায়গায় একটু গরম হচ্ছিল, বিশেষ করে আবার শাহবাগ গরম হচ্ছিল, সেই সময় এই কথা বললে বোধহয় একটু লিভারেজ পাওয়া যেতে পারে, এই ধরনের একটা ব্যাপার হতেও পারে কিনা, সেটাও একটা সম্ভাবনা থাকতে পারে। কাজে সার্বিকভাবে আমার জন্য একবার সুনির্দিষ্ট ভাবে আমাদের অনেক কথকই একেবারে ভাবটা এমন যেন উনি সবকিছুই জানেন, ওনার মনের খবরও জানেন, এইভাবে একটা ভাব দেখায় অনেক কিছু বলার চেষ্টা করেন। আমার সীমাবদ্ধতা আছে, আমি বলতে পারবো না যে উনি কেন এটা বলেছেন। আমি সম্ভাব্য কারণগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং তার বলার ধন্যবাদ পরে আপনাকে। যেই পরিণতি বা প্রভাব পড়লো সেটি এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়েও আমি হয়তো একটু জি বলবো। কিন্তু জি। আরো একটা বিষয়, তারপর পরেই যখন হাসনাত আব্দুল্লাহ এই কথা বললেন, তারপর পরেই আমরা দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বললেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি ডক্টর ইউনূসকে মানতে পারেন নাই, এবং তার একটা উক্তি, বুকে পাথর বেঁধে আমি ডক্টর ইউনূসকে মেনে নিলাম, মানে সেনাপ্রধান এই বক্তব্যটা বলেছেন। এটির অবশ্য কোনো প্রতিবাদ আসেনি আইএসপিআর থেকে। তাহলে কি এটি স্পষ্ট হয় সেনাপ্রধান ডক্টর ইউনূস বিরোধী? আপনি আমাকে অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তরটা যেটা শুনেছেন এবং আপনি যেভাবে ব্যাখ্যা করেন, দর্শক শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করবেন সেভাবে করাই ভালো। এটা এটা প্রথমত হচ্ছে আমি সেনাপ্রধানের যে কথাটা এখন প্রতিবাদের একটু দয়া করে শোনেন, আমি একটু অনুরোধ করবো, আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব, সেজন্য আপনার বলার যে স্বাধীনতা, ইভেন আপনি যে আগে টিভির চ্যানেলে ছিলেন, অনেক কিছু বলার ক্ষেত্রে আপনার স্বাধীনতা বা মন চাইলেও আপনি বলতে পারতেন। তো ওই সরকারি অবস্থানে থেকে অনেক কিছু হয়তো উনি
কিছু অংশ বলেছেন আর বাকি অংশটুকু আইএসপিআর থেকে কিছু বলা হয়নি, তার অর্থ ধরে নেওয়ার কোনো কারণ নেই এটা সত্যি, এটা বলার কারণ নেই। আবার এটা যে মিথ্যা সেটাও বলার কোনো কারণ নেই, কারণ এটাতে পুরো স্পষ্টীকরণ করা হয় না, এটা একটা গ্রে এরিয়া, আমি এইভাবে দেখি। তিনি তো স্পষ্ট করে বলেছেন, তিনি বলেছেন আর কেউ কেন নয় এমন কথাও হয়েছে, এবং এটা নিয়ে ডিটেলস কি কথা হয়েছে তিনি সেই প্রসঙ্গটি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এবং তিনি নিশ্চয়ই একজন দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তি, উপদেষ্টা পদে আছেন, এবং সরকারের পক্ষ থেকেও এটি নিয়ে কিছু কেউ বলেন নাই। তাহলে আসলে এটি নিয়ে কথা বলার প্রয়োজন নাই, এটি আমরা কিভাবে বুঝবো? মানে আমাদের তো বুঝতে হবে আমাদের দেশের যে অর্গানগুলো কাজ করছে বা দায়িত্বশীল, একমাত্র বলছেন আপনি সেনাবাহিনী এবং মানে বাহিনী, আমাদের আর্ম ফোর্সেসগুলো কাজ করছে, তারা সরকারের সাথে কেমন মনোভাব পোষণ করছে, সরকার কেমন মনোভাব পোষণ করছে, সম্পর্ক কেমন, কেমিস্ট্রি কেমন, এটা তো বুঝতে হবে জনগণের, তাই না? কেন এটি নিয়ে কথা বলার প্রয়োজন নেই? আচ্ছা, আমি এই জায়গায় আপনাকে একটু অনুরোধ করবো বিবেচনা করে। আপনি দেখছেন প্রফেসর ইউনূস সাহেব কিন্তু সেনাপ্রধানের সাথে একাধিকবার, এই কয়েকদিন আগেও একটা মিটিং হলো, বুঝছি কি যে আমার মনে হয় না যে ওনাদের আপনি যদি এই জায়গায় একটা বিয়ের চিন্তা করেন, তো বিয়ের আগে দুই পক্ষ যদি সেটেল ম্যারেজ হয়, তখন দুই পক্ষই কিন্তু ছেলের কি আছে, ছেলের কি ত্রুটি, আবার এদিকে ছেলের পক্ষ মেয়ের কি আছে, মেয়ের কি ত্রুটি, কোন জায়গায় ভালো কোন জায়গায় দুর্বল দিকে, এগুলো কিন্তু একটা বিশ্লেষণ করে। কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু ওই প্রসঙ্গগুলো আর আসে না, ওগুলো আছে মেনে নিতে হয়। আমরা প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ নয়, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানবিক ত্রুটি আছে, আবার তাহলে ডক্টর দুর্বলতা ইউনূস আছে। কি তখন বিয়ের পাত্র ছিলেন? তার কোন দিক ভালো কোন দিক খারাপ এই আলোচনা? আপনি খুব কঠিন প্রশ্ন করলেন, তবে প্রসেনজিৎ সম্পর্কে নতুন করে বলার তো কিছু নেই। উনি নিজে একটা প্রতিষ্ঠান এবং সারা বিশ্বে তার যে পরিচিতি, এবং এই জায়গায় আমি এই সূত্রে আপনাকে একটু অনুরোধ করব, আমি প্রফেসর ইউনূসকে সাধুবাদ জানাই। উনি দেশের দায়িত্ব নিয়েছেন, এবং উনি না থাকলে আমাদের এই অবস্থায় যে কি হতো আল্লাহ মাহমুদই জানেন। কারণ ভারত এবং আমাদের যারা পলাতক শাসক যারা ছিলেন, তাদের সম্মিলিত শক্তি আমাদের উপরে কিভাবে আসর করতো, একটু চিন্তা করে দেখেন তো। প্রফেসর ইউনূস মাত্র একটা কল করেছিলেন ইউএইতে, আর আমাদের ওখানে 57 জন না 60 জনের কাছাকাছি আমাদের যারা আহ, আহ, মানে রেমিটান যোদ্ধা, তারা মিছিলের তাদের মতো দেশে মিছিল যেখানে একবার সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা থেকে তারা সেই মানে চার্জ থেকে তারা অব্যাহতি পেয়েছে। আর এই যে আহ, আপনার বর্তমানে এরা আর একটা ছোট্ট কথা বলি, তাহলে আপনারা একটু বুঝতে বোধহয় একটু মানে দর্শকদের সুবিধা হবে। এই দেখেন, আহ, বার্মা ইস্যু অর্থাৎ মায়ানমারের সাথে আমাদের যে রোহিঙ্গা ইস্যু এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যে জটিলতা আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে, বিশেষ করে আরাকানে। আরাকান আর্মির মানে ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং তারা অনেক জায়গা দখল করে নিয়েছে। তো এখানে চীনের একটা বড় ভূমিকা আছে, কারণ চীনের ওখানে অর্থনৈতিক স্বার্থ আছে, এবং চীনের সহায়তা বাংলাদেশের খুব দরকার আরাকান আর্মির সাথে নেগোসিয়েশনাল একটা পরিস্থিতি তৈরি করা, যাতে করে আমাদের রোহিঙ্গারা ফেরত যেতে পারে। আপনি খেয়াল করেছেন যে প্রফেসর সাহেব বলেছেন যে আগামী কোরবানি ঈদ তারা যেন তারা নিজ দেশে করতে পারে। হয়তো খুব বেশি অপটিমিস্টিক মনে হতে পারে একটু, তবে ফেলে দেওয়ার বিষয় না, কারণ এই লাইনে কাজ হচ্ছে এবং চীনের সফরটা এই নিরিখে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আহ, কিন্তু মেজর জামান, আমরা হতে পারে আসলে এই বলে আমার জায়গাটা থেকে মনে সরে হয়। গেলাম, তারপরে আমি এখানে একটু বলতে চাই, জি এরকম জি জি গুরুত্বপূর্ণ বৈঠক অনেক হয়েছে, আমরা আসলে এই নিয়ে অনেক আলোচনা করেছি। এর জি জি আগেও চীনের সাথেও অনেক আলোচনা, যাতায়াত, অনেক কিছু হয়ে গেছে। এর আগে বহুবার শুনেছি ফিরে যাচ্ছে, যাবে, যাচ্ছে, যাবে। মিয়ানমার থেকে লোক বলো আসলো, দল বলো আসলো। জাতিসংঘের মহাসচিব 2018 সালেও ভ্রমণ করলেন, তো আমাদের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, তৎকালীন প্রধানমন্ত্রীকে আশ্বাস দিলেন, এখনো আসলেন, ডক্টর ইউনূসকে আশ্বাস দিলেন। কাজের কাজ তখনও হয় নাই, এখনো বিশ্লেষকরা অনেকেই আশাবাদী হতে পারেন না। আহ, বা আপনার কাছে যদি আপনি প্রশ্ন করি, আশাবাদী হবার মতো কোনো ম্যাজিক আপনি দেখেন কিনা? আমি একটু আশাবাদী হওয়ার মতো আমার কাছে নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমি বলছি। প্রথমত হচ্ছে মায়ানমারের আপনার 14টা প্রভিন্স আছে, সেই প্রভিন্সের সাথে এতে, এবং মায়ানমারের আয়তন আমাদের বাংলাদেশের আয়তনের 3.5 গুণ মতো, কিন্তু জনসংখ্যা আমাদের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আর আমাদের 4.5 গুণ বেশি হচ্ছে তাদের আয়তন। এই বিশাল দেশে আপনার
মানে একটা ইউনিট, মানে গভর্নমেন্ট কোনো জায়গায় পুরো দেশের উপর তাদের নিয়ন্ত্রণ নাই অনেক আগে থেকে। তো সেই জন্য এই যে বর্তমানে যে আরাকান আর্মির যে উত্থান, সেই ক্ষেত্রে আপনি দেখেন ওই এলাকাটায় সিটুয়ে পোর্ট আছে, যেটা ইন্ডিয়া ব্যবহার করে। তারা তাদের ওই যে কালাডান মাল্টিমোডাল প্রজেক্টের সাথে ওই পোর্টে জিনিস নিয়ে তারা নদীপথে নিয়ে যাবে হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, এই তাদের এই রাজ্যগুলোতে। তো এটা 2008 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখনো সেটা ফাইনাল হয় নাই। এটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি এই জন্যে যে চীনের ওই জায়গায় বিরাট স্বার্থ আছে। তো এবং বাংলাদেশ চাচ্ছে যে যেভাবেই হোক, এই জায়গায় আমরা একটা তথ্যটা আমি পরবর্তী দিলে হয়তো মিসিং লিঙ্ক হয়ে যেতে পারে। আমাদের পূর্ববর্তী সরকার মায়ানমারের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে ওনারা সবসময় ভারতের দৃষ্টির দিক দিয়ে দেখার চেষ্টা করতেন, ভারতের দৃষ্টির দিক দিয়ে দেখার চেষ্টা করছেন। এবং এটা আমাদের জন্য এই সমস্যা সমাধানের একটা বড় অন্তরায় বলে আমার কাছে মনে হয়েছে। তো এখন যেহেতু আমরা কিন্তু এটা চীনের বাইলেটারাল সাথেও ইস্যু, আগের সরকারও চীনের সাথেও একাধিকবার এটা নিয়ে কথা বলেছে, বৈঠক করেছে। আহ, অত্যন্ত সত্যি কথা বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে চীনের একটা খুব বড় আহ, আপত্তি হচ্ছে যে বাংলাদেশ ভারতের দৃষ্টি দিয়ে যেন মায়ানমারকে মায়ানমার ইস্যুগুলো না দেখে। কিন্তু আমরা তো সেটা থেকে বের হতে পারি। তো এখন যেহেতু ভারতের দৃষ্টিতে দেখা হচ্ছে না, বাংলাদেশ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছেন। এবং এই যে ডক্টর খলিল আছেন, এই বিষয়টা নিয়ে উনি ওনার দায়িত্ব প্রাপ্ত, এবং উনি এটার বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে উনি ওয়াকিবহাল। এবং উনি একজন ইজ ভেরি রিনাউন্ড ডিপ্লোম্যাট, ওয়ার্কিং ভেরি হার্ড। এবং চীনের সাথে এই বিষয় নিয়ে উনি খুব আহ, কাজ করছেন এবং আশাবাদী হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। জি। তা আবারও পুরনো প্রসঙ্গে ফিরি, মানে উপদেষ্টা আসিফ মাহমুদের সেই বক্তব্য যে তিনি যে বলছেন যে তিনি বুকে পাথর বেঁধে, মানে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, এটিকে দ্বিমত করবার তাহলে কি কোনো সুযোগ থাকে যদি এই বক্তব্য সত্য হয়? যেহেতু এই বক্তব্য অসত্য, সরকার বা সেনাপ্রধান, আইএসপিআর কারোর পক্ষ থেকে বলা হয় নাই, সত্য যদি হয় তাহলে মানে দুটি আসলে এক রকম মনোভাব সম্পন্ন না বা বিরুদ্ধ পক্ষ, এরকমটা কি মানে ভাববার সুযোগ আছে কিনা? দেখেন, আহ, উম, আহ, প্রথমত সেনাবাহিনী প্রধান এটা বলেছেন বলে আমরা অন্য সূত্র থেকে জানলাম, কিন্তু সেনাবাহিনী থেকে এটা কোনো জবাব দেওয়া হয় নাই। সুতরাং ধরে নেওয়ার কোনো কারণ নেই যেটা উনি এটা বলেছেন, এটা আমি এইভাবে মনে করি না। তারপরেও উনি যদি ক্যাজুয়ালি বলেও থাকেন, শুনেন, আহ, আপনি এই যে মানে তাহলে এখন কি আমরা দেখেন তো, এরকম ভাববো যে আমাদের উপদেষ্টারা যারা আছেন তারা আসলে দায়িত্বশীল পদে বসে অসত্য কথা বলেন? আমি আমি এটা উত্তর দেওয়ার আগে আমি একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম। হ্যাঁ। আপনি দেখেন তো, বর্তমানে এই ইউক্রেন এবং রাশিয়ার যে নেগোসিয়েশন হচ্ছে সৌদি আরবে, এটা সেকেন্ড টাইম নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, ইউক্রেনের কত লোক মারা গেছে তার হিসাব আরো পরে জানা যাবে। কিন্তু ইউক্রেনের যে অবস্থা খারাপ হয়ে গেছে রাশিয়ার আক্রমণে, তাদের 20% ল্যান্ড মাস এখন রাশিয়ার দখলে, সেই অবস্থাতেও কিন্তু তারা একসাথে বসে আলোচনা করছে, এটা ওয়ে আউট করার চেষ্টা করছে। এখন সেনাপ্রধান, আমি ধরে নিই যে সেনাপ্রধান বলেছেন, যেটা হচ্ছে ওনার সিলেকশনের আগে, মানে প্রফেসর ইউনুস আহ, প্রধান মানে চিফ অ্যাডভাইজার হওয়ার আগের পরিস্থিতি। উনি তো বলেন নাই যে প্রফেসর ইউনুস যেহেতু চিফ অ্যাডভাইজার হয়েছে আমি বুকে পাথর নিয়ে আসি, আমি ওনার সাথে আর কাজ করবো না। উনি তো এরকম কোনো কথা পরবর্তীতে বলেন নাই। কাজেই ওই যে আমি একটু বিয়ের প্রসঙ্গ নিয়ে আসলাম, বিয়ের পূর্ব পরিস্থিতি আর বিয়ের পরবর্তী পরিস্থিতি এক না। কাজেই এটাকে উনি যদি আগে বলেও, আমি ধরে নিচ্ছি বলেও থাকেন, তাহলে সেইটা এখন ইট ডাজ নট ওয়ার্ক মাচ। দে আর ওয়ার্কিং ভেরি হারমোনিয়াসলি, এটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট সমন্বয়ের কি সাথে। দেখে মনে হচ্ছে যে সেই বুকের পাথরটা সরে গেছে? এখন বুকের পাথরের ওজন কতটুকু সেটা তো আমি জানি না। এখন মনে করেন যে বেশি বড় পাথর হলে সরানো কঠিন হতে পারে। তো ওয়াকার সাহেবকে দেখে মনে হয় না যে ওনার বুকে পাথর আছে। আমি যতটুকু ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বুঝি, আর সরকারের বডি ল্যাঙ্গুয়েজ আমি যেটা বুঝি, পাথর খুব বেশি, পাথর বোধহয় অনেক আগেই চলে গেছে, উনি দায়িত্ব নেওয়ার পরেই চলে গেছে মনে হয়। আচ্ছা, আপনি তাই মনে করছেন। আসিফ মাহমুদের প্রসঙ্গ জিজ্ঞাসা করছিলাম, তিনি তার সেই বক্তব্যে আরো বলছেন যদি 5 তারিখে সফল না হতাম তাহলে অস্ত্র তুলে নিতাম, মানে সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছেন, যে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। এবং নাহিদ ভিডিও বার্তাও রেকর্ড করেছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা তিনি বলছেন, ভিডিও বার্তাও রেকর্ড করে রেখেছিলেন।
আপনি একজন নিরাপত্তা বিশ্লেষকও বটে, এই অস্ত্র যে তারা তুলে নিতেন, এই অস্ত্রের যোগান তারা কোথা থেকে পেলেন? তাদের হাতে তাহলে অস্ত্র এসেছিল? আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে বলি, ওই যে আহ, বিভিন্ন রাজনৈতিক নেতারা একটা কথা বলেন, বলে কি মানে ওই আহ, আহ, বলে অর্থের ঘাটতি, বলে গৌরীসেন অর্থ দেবে, তুমি আগে প্রজেক্ট নাও, এরকম একটা কথা বলা হয়। তবে 5ই আগস্টে যদি সরকারের পতন, মানে আওয়ামী লীগ সরকারের পতন না হতো, তাহলে অনেক রক্ত প্রবাহিত, কোনো সন্দেহ নেই, অনেক রক্ত প্রবাহিত। কিন্তু এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে তার পক্ষে আর হয়তো আর কয়েকদিন বিলম্বিত হতো। আপনি এটা খেয়াল করে দেখেন তো, আমি আমাদের হিস্ট্রিক্যাল উদাহরণ দিচ্ছি। 1991 সালে বিএনপি এবং বিএনপি সরকার দায়িত্বে আসার পরে তাদের 173 দিন আওয়ামী লীগ ধর্মঘট করছিল, সব অচল করে দিয়েছিল। তারপরেও সরকার কিন্তু তাদের মেয়াদ পূরণ করেছিল, কিন্তু আবার 96 সালে গণেশ উল্টে গেল। তো এখানে হচ্ছে কি, সরকার যেহেতু আর ধরে রাখতে পারছিল না সরকারের জন্য, কারণ আপনি দেখেন, সন্তান, স্কুল ছাত্র ইয়েতে গেছে, আপনার মিছিলে গেছে, তার সাথে বাপ মাও গেছে, ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে। যখন এরকম পরিস্থিতি হয়, তাহলে এর সামলানো খুব মুশকিল। আপনার মনে আছে ওই যে পুলিশ অফিসার বলছে, মারি একটা মরে একটা, আর বাকিটা যায় না। তো যখন এই ধরনের ইয়ে থাকে, মানে প্রতিরোধ থাকে, অতিক্রম করা খুব মুশকিল। এবং দেখেন আবু সাইদ। জি, সেটা তো ফ্যাক্ট, সেটা তো ফ্যাক্ট। আমরা এই বিষয়গুলো দেখেছি, আপনি যেটা বলছেন যে হ্যাঁ সেই ভিডিও বক্তব্য দেখেছি, দেখেছি পুলিশ কিভাবে মেরেছে সেগুলো আমরা দেখেছি, বা জনগণের কিভাবে নেমেছে সেই বিষয়টাও আমরা দেখেছি। কিন্তু তাদের হাতে, যারা আসলে নাহিদ আসিফদের হাতে অস্ত্র আসছে বা এসেছিল কোথা থেকে, অস্ত্র তুলে নেবার মতো পরিস্থিতি, সেই মানে যোগানটা কোত্থেকে আসলো? আচ্ছা, অস্ত্রের যোগানটা, এগুলো তো ওই আপনি খেয়াল করেছেন যে ওই বিভিন্ন জায়গায় যে ডাকাতি হয়, সেই অস্ত্রগুলো কোত্থেকে আসে? তার তো বৈধভাবে অস্ত্র থাকার কথা না। তবে যখন উত্তপ্ত পরিস্থিতি হয় কোনো দেশে, তখন এই বিভিন্ন গোষ্ঠীগুলো, তারা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করার সুযোগ আছে। যেমন এই যে মায়ানমারের, আমাদের মায়ানমার নিয়ে কথা বললাম, মায়ানমার দেখেন বিভিন্ন গোষ্ঠী তারা অস্ত্র পেয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের তো যারা সেনাবাহিনীতে ছিল, শুধুমাত্র তাদের কাছে অস্ত্র ছিল, যারা পুলিশে ছিল তাদের কাছে অস্ত্র ছিল, সাধারণ মানুষের কাছে কোনো অস্ত্র অস্ত্র ছিল না। কিন্তু 25শে মার্চের পরে আহ, দেখেন কিভাবে তার কাছে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে আসছে। তো যে কোনো সংঘাতময় পরিস্থিতি যখন হয়, এটা আপনি যে কোনো ইনসার্জেন্সি দেখেন। আপনি আফগানিস্তানে, এই যে ইরাকে যখন এই যে আমেরিকান আহ, তারা 2003-এ যখন সাদ্দামকে টপল করলেন, বিভিন্ন গোষ্ঠীর হাতে কিভাবে অস্ত্র আসলো, আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীর কাছে অস্ত্র কিভাবে আসলো, সেটা সোভিয়েত ইনভেশন সে 1980 সালে সেটা সেই সময় আসছে। আবার যখন 2003 সালে আমেরিকা ওখানে গিয়েছে, সেখানেও তাদের কাছে অস্ত্র আসছে। তো সংঘাতময় পরিস্থিতিতে অস্ত্রের সরবরাহ বিভিন্ন সূত্র থেকে আসে, এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, তাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, তাদের কাছ থেকে ওই অস্ত্রের চালান চলে আসে। জি, তার পরের লাইনেই তিনি বলছেন যে অস্ত্রের উৎসটার কথা প্রসঙ্গে আপনি বলছেন বিভিন্ন গোষ্ঠী তারা অস্ত্র সরবরাহ করতে, পরের লাইনেই তিনি বলছেন যে আমেরিকান এম্বাসির সাথে কয়েকজনের সাথেও তার কথা হচ্ছিল ওই সময়। আহ, এই গোষ্ঠীর মধ্যে কি আমেরিকান এম্বাসি বা আমেরিকান গোষ্ঠী এর মধ্যে জড়িত বলে আপনি মনে করেন? কারণ তারপরে ট্রাম্পের সেই $29 মিলিয়ন সেই বক্তব্য, কোনো যোগসূত্র আছে কিনা কি মনে হয়? আমেরিকান রাইট, এম্বাসি কেন কথা বলছিলেন তখন আসিফের সাথে? রাইট। শোনেন, $29 মিলিয়ন তো আবার অন্য ব্যাখ্যা হয়েছে, তো সেটা এখন আমি আসছি না, ওরা স্পেন্ড কিভাবে হয়েছে। এখন দেখেন, কোনো সন্দেহ নেই, আমাদের এই যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আমেরিকা তথা পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে যথেষ্ট শক্তি জুগিয়েছে, নৈতিক মনোবল দিয়েছে। এবং আমেরিকা, এটা তো আপনি চিন্তা করে দেখেন তো ভাই, আমেরিকার কোন দেশের রাষ্ট্রদূত যদি কোনো দেশে আক্রান্ত হয়, সেটাকে তার সভরেন্টির উপরে আক্রমণ হিসেবে ধরে নেওয়া হয়। আমরা 3জন রাষ্ট্রদূতকে বাংলাদেশে মাসাল্লাহ অপদস্থ করেছি, একজনকে শারীরিকভাবে নির্যাতন করার। আপনি মনে আছে আহ, আহ, ডন মেজানাকে, ডন মেজানাকে কাজের মেয়ে মর্জিনা বলছিল না একজন, বলছিল তো। আচ্ছা, তারপরে আপনার এই হাস সাহেবকে তো পাতি হাঁস বানাই দিল, ওই
মায়ের ডাকের অনুষ্ঠানে যাওয়া গিয়ে তারা কিভাবে অপদস্থ হলো, আর ওই ভদ্রমহিলা মোহাম্মদপুরে কিভাবে আক্রান্ত হলো। তো এখন এটা কিন্তু কেউ সহ্য করে না। আপনি মনে রাখবেন যে আপনার সভরেন্টির উপরে যদি কেউ আঘাত করে, এটা কেউ সহ্য করবে না, এবং সেই সভরেন্টিকে পুনরুদ্ধার করার জন্য এটা ন্যাশনাল প্রেস্টিজের ব্যাপার। কাজে শুধু আমেরিকান এম্বাসি, আমি আমি তর্কের খাতিরে যদি ধরেও নেই, আমেরিকান এম্বাসি যেহেতু ফোকাস ওই জায়গায় থাকে, আমেরিকান এম্বাসি ওই আমেরিকান তারা সরাসরি এনগেজ না হয়, তাহলে অন্যান্য অন্য এজেন্সি বা অন্যান্য আউটলেটের মাধ্যমে সেটা করতে পারতো হয়তোবা। যেটা ওনারা বলেছেন, ডেফিনেটলি ওনারা একটা জেনেই বলেছেন, নাহলে তো মানে এই ধরনের কথা তো বলার কথা না, এবং এই কথাটা অনেক গুরুত্ব আমার মনে হয়। জি ভাই। জি, মানে আমেরিকান অ্যাম্বাসির সাথে তো নৈতিক সমর্থন দিয়েছে আপনি বলছেন। আমি বলছিলাম যে অস্ত্র সমর্থনও দিলেন কিনা, মানে আমেরিকান অ্যাম্বাসির সাথে কথা হলো যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখনই কথা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির সাথে। জি। আমেরিকান তখন আসলে নৈতিক সমর্থনের কথা বলছেন, এখন আসলে সেই সমর্থনটা কি অটুট আছে? এখন কেন সে বারবার মানে যৌক্তিক অযৌক্তিক নানা রকম বা অযাচিত অনেক রকম ভাবেই ইসলামিক মিলিটেন্সি, খেলাফত, ইসলামিক খেলাফতের প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গে টানা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলা হচ্ছে, বা প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে বললেন বর্বরচিত অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, সেই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সেই নৈতিক সমর্থনের জায়গাটা কি এখন আছে, বিরাজ করছে, অটুট আছে? আচ্ছা, আমি এই জায়গায় আপনি একটু কাইন্ডলি আমাকে, আমি ভারতের কথা নিয়ে যাব। তাদের একটা বড় ন্যারেটিভ হচ্ছে যে মৌলবাদ জঙ্গিবাদ, এইটাকে তারা, এবং এই মৌলবাদ জঙ্গিবাদের আবরণে আবরণে আমাদেরকে, যখন বিএনপি জোট সরকার 2001 সালে ক্ষমতায় আসার পরে তাদেরকে নাস্তানাবুদ করছে, এবং সেই সময় বৈশ্বিক অবস্থা কি ছিল, ওই যে 9/11 টুইন টাওয়ার আক্রমণের পর থেকে। এখন আমেরিকার ন্যারেটিভ তো ওটা ছিল যে ইসলামিক রাষ্ট্রগুলোকে কোণঠাসা করার জন্য এই ন্যারেটিভ তারা একটা তৈরি করেছিল এবং ওটার আবরণে করেছিল। এবং সেইটার সুযোগ নিয়ে ভারত এবং তৎকালীন সরকার সবচেয়ে বড় সুবিধাভোগী তো এই ন্যারেটিভে। এটা গেল একটা দিক। তা আমেরিকার এই ভারত আমাদেরকে সবসময় এই যে মৌলবাদ জঙ্গিবাদ, আপনি এই দেশের মানুষ হিসেবে দেখেন তো, এমন সহনশীল আহ, আপনার এথনিক রিলেশন কোন দেশে আছে বলেন আমাদের। আমাদের আরেকটা কথা আপনাকে বলি, এখানে একটা যৌক্তিক একটা ক্ষোভের কারণ থাকতে পারে। আমি নিজেও ক্ষুব্ধ, বলছি কারণটা। আমাকে একজন বললেন যে এক জায়গায় একটা ট্রেনিং হচ্ছে নতুন বিসিএস অফিসারদেরকে, সেখানে জুডিশিয়ারির লোক আছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ের লোক, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে। সেখানে 28% হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর। এর তাৎপর্যটা আপনি দেখেন তো ভাই। বাংলাদেশে তাদের জনপ্রতিনিধিত্ব হচ্ছে আমি সর্বোচ্চ 8%। তাহলে 28% যদি চাকরিতে যায়, সেটা তো একটা চাকরির কথা বললাম। আপনি পুলিশে এক সময়ে আমাদের 66টা জেলার মধ্যে আপনার, সরি 64টা জেলার মধ্যে 46টাতে এসপি হচ্ছে হিন্দু সম্প্রদায়। ওখানে আপনার সিভিল সার্জন হিন্দু সম্প্রদায়। দেশে কি আর কোনো মানুষ নাই ভাই? একটা মানুষের ইকুয়াল রিপ্রেজেন্টেশন, আপনি যদি ইকুয়াল অপরচুনিটির কথা বলেন, শুধু কি ওনাদের জন্যই মানে ওনাদেরকে পদায়ন করা? রিপ্রেজেন্টেশনের মধ্যে ধর্মটাকে কাউন্টি করা হচ্ছে কেন? মানে আমি বলি ওই ন্যারেটিভ থেকে না, ওই ন্যারেটিভ থেকে যেহেতু এটা হয়েছে কাউন্টার করার জন্য জঙ্গিবাদ মৌলবাদ দিয়ে আবরণে এই আচ্ছা, যে এটি একটা এত ভারতের বড়। ন্যারেটিভ, তাহলে এই একই ন্যারেটিভ কেন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে? যুক্তরাষ্ট্রকে ভারতের লেন্সে দেখছে এখন বাংলাদেশকে। আচ্ছা, আমি আপনাকে এই জায়গায় আপনি একটু খেয়াল করেন তো ভাই, একটু 2001 থেকে আপনি 2006 পর্যন্ত যখন বিএনপি জোট সরকার ক্ষমতায় ছিল, তখন ওই যে আমাদের এখানে ভদ্রমহিলা, যার সময় এটা হলো আমার নাম ঠিক মনে আসছে না এই মুহূর্তে, তারা তো মানে আমেরিকার ফরেন পলিসি কিন্তু এক এক সময়ে এক এক সময়ে এক এক ভাবে তারা বিন্যাস করে। তখন ভারত ভারতের মানে দিল্লির দৃষ্টিতে মানে আমেরিকান চোখটা ভারতের মাধ্যমে হয়ে আসতো। তো তারপরে তাদের মানে ইন্ডিয়ান ন্যারেটিভটা খুব স্ট্রং ছিল। এবং আহ, আপনি এটা আরেকটা জিনিস বিবেচনা করেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা, ওনারা কত বছর ভারতে ছিলেন বলেন তো?
তো এই যে একটা দীর্ঘসময়। অবস্থান কত থাকলে না এটা প্রভাব থাকে। হুম। এটাকে আরেকটা কথা বলি, আমাদের প্রাক্তন সেনাবাহিনীর আচ্ছা, প্রধান ভারতে জেনারেল প্রভাব আজিজ থাকে সাহেব। বা আওয়ামী লীগের সাথে প্রভাব আছে, এটা মানে এটা স্পষ্ট, একরকম অনস্বীকার্য। কিন্তু জি। আমি যে প্রশ্নটা করছি, যুক্তরাষ্ট্র কি ভারতের চোখে বাংলাদেশকে এখন দেখছে? কেন ভারতের ন্যারেটিভ আমরা যুক্তরাষ্ট্রের মানে আচ্ছা। তাদের জ- দায়িত্বশীলদের মুখ থেকে আচ্ছা, শুনছি? একেবারে একেবারে আপনাকে মানে ওই টু দি পয়েন্ট উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে তুলসী গাবার্ডের ভাষ্য, আর দুই একবার এরকম বলছে। কিন্তু আমাদের সিনেটর যিনি ছিলেন, হ্যাঁ কিছুটা উদ্বেগ থাকে কতগুলো ক্ষেত্রে। আমি বলি আপনাকে, এই ওনারা কিন্তু বাইরের লোকজন যারা আছে তারা বেশিরভাগই ওই যে জেন্ডার ইকুইটির কথা বলে। আপনি তো এখন আমেরিকায় আছেন, আপনি দেখেন তো জেন্ডার ইকুইটি আমার এখানে আর আমেরিকার ওখানে প্রত্যেক দেশেরই কতগুলো নিজস্ব সোশ্যাল ফ্যাব্রিক আছে, স্ট্রাকচার আছে। তো যে জিনিসগুলো ওখানে একটা দৃষ্টিকটু মনে হয়, কিন্তু এখানে সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এখানে যেটা দৃষ্টিকটু সেটা ওখানে ঠিক আছে। তো এই যখন এগুলো ওই বড় বড় রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলে, তারা মোটামুটি জেনারেলাইজড একটা কথা বলে ফেলে। এবং সেই জেনারেলাইজড এর কথার একটা অফশুট হচ্ছে আপনার এই যে আম, জঙ্গিবাদ, মৌলবাদ বা এরকম ধর্মীয় সম্প্রীতি। আপনি দেখেন কমনাল দুটা ওয়েস্টার্ন ন্যারেটিভের দুইটা একেবারে কোন ইনসেপারেবল কম্পোনেন্ট। একটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, আরেকটা হচ্ছে এই যে মিলিটেন্সি। আপনি খেয়াল করে দেখেন তাদের কোনো কথায় এই দুটা অনুষঙ্গ কিন্তু বাদ যায় না। সুতরাং সেটা ইররেসপেক্টিভ অফ দি পার্টিকুলার গভর্নমেন্ট অর দি টাইম, দে উইল প্রোনাউন্স দিস টু টার্মস। জি। আম, মানে ভারতের ন্যারেটিভ নিয়ে কথা বলছি, মানে আগের সরকার যখন ছিল তখন আমরা অন্য ন্যারেটিভ শুনতাম, তখন শুনতাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার লঙ্ঘন, সবসময় এই বিষয় এবং স্যাংশনের বিষয়টিও আসলো। এখন শুনছি এই আবার নতুন ইসলামিক মিলিটেন্সি, ইসলামিক খেলাফত। পার্থক্যটা কি হলো? মানে বদলে গেল, এরকম ন্যারেটিভ চেঞ্জ হলো, এখন ভারত যে ন্যারেটিভ দিচ্ছে যুক্তরাষ্ট্র সেই ন্যারেটিভ। আপনি বলছেন এটা একদমই জেনারেল ন্যারেটিভ, এটাকে তাহলে বিশেষভাবে দেখার কিছুই নেই, মানে গুরুত্ব দেবার মতো কোনো বিষয় নাই? আমি এখানে আবার আরেকটা ন্যাশনাল যোগ আছে। আমি প্রথম বলছিলাম 2.5 বলছিলাম, মনে হয় দুটা কথা বলছে, আওয়ামী লীগ এবং ইয়ে কথা বলছে। বিএনপির জন্য যে একটা একটা প্রতিদ্বন্দ্বী দল, বড় দল, দেশে দুইবার তিনবার দায়িত্বে ছিল, আপনি তাদের জন্য কিন্তু এই যে আপনার মানে এনটি বিএনপি ফোর্সটা আপনার ইয়ের কাতারে মানে জামাত বা এই অ্যালায়েন্সের আন্ডারে চলে আসছে, এবং তাদের জন্য একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গায় একটা ছোট্ট আপনাকে জিনিস বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে, আমাকে একজন বলছিলেন, উনি খুব বোদ্ধা, রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ করলেন, আমাকে একটা প্রশ্ন করলো যে আচ্ছা, নির্বাচন যদি নভেম্বরে হতো তাহলে, মানে 2024 নভেম্বর হতো তাহলে বিএনপির অবস্থা কেমন হতো? আর যদি আজকে নির্বাচন হয় বা মনে করেন 1 মাস পরে নির্বাচন হয়, তাহলে বিএনপির অবস্থা কেমন হবে? আমি বললাম যে আমি সরেজমিনের যে ইয়ে পাচ্ছি, তাতে বিএনপি ঠিক আহ, নভেম্বরে নির্বাচন হলে তারা যে পরিমাণ ভোটের আশা করছিল, এটা কিন্তু তাদের ভোটটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখন সেই চ্যালেঞ্জ করার জন্য যে পলিটিক্যাল অপোনেন্ট, পলিটিক্যাল এন্টিটি, সেটা হচ্ছে জামাত ইসলাম, এবং সবগুলি হচ্ছে ইসলামিক পার্টি হয়ে যাচ্ছে। এখন আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের বয়ানকে পুঁজি করে বিএনপি তথা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো 15 বছর 8 মাস একেবারে টোটাল নিষ্পেষিত হয়েছে, তারা এখন ওই মুক্তিযুদ্ধ আওয়ামী বয়ান বলছে। অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আপনি এই কোনটা বিএনপি আওয়ামী নেতাদের বয়ান? আওয়ামী বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, সবচেয়ে সস্তা এবং বহুল উচ্চারিত মুক্তিযুদ্ধের সপক্ত শক্তি, মুক্তিযুদ্ধের বয়ান। দেখেন আপনি ওই যে এমপি হারুন সাহেব কি বললেন, আর তারপরে ফজলুর রহমান সাহেব নিয়মিত বলে যাচ্ছেন, আবার অন্যান্য জন কিছু বলছেন। আবার গত 3 দিন আগে দেখছে সরজমিনে তাদের এই বয়ানগুলো দলের বিপক্ষে যাচ্ছে। এখন কিন্তু আবার কিছুটা যেন মানে কি জানেন বলছে, যেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনি দেখেন কিভাবে শিফট করছে। আপনি সালাউদ্দিন সাহেবের একটা মন্তব্য সেই ফেব্রুয়ারি মাসে একরকম, আবার এখন একরকম, মাঝখানে একরকম। ফখরুল সাহেবের মতামত, মন্তব্য একরকম, রিজভী সাহেবের মতামত একরকম। এই জায়গায় আমি বলছি, রিজভী সাহেব যখন ওই যে 5ই আগস্টের পরে ওনার মতামত নেওয়া হলো, উনি কিভাবে আবেগ উদ্বেলিত হয়ে বললেন
এই যে মাসুম বাচ্চারা যে সাহস এবং যে ত্যাগ নিয়ে এই আহ, স্বৈরাচার সরকারকে প্রতিহত করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাট এই জাতীয় কথা, বাট সেই কথাটা কিন্তু এখন আর উনি বলছেন না। অবশ্য ভারতের ব্যাপারে, তারপরে ইয়ের নিষিদ্ধ করার ব্যাপারে, আমলি নিষিদ্ধ করার ব্যাপারে আপনি দেখেন তাদের কিভাবে ন্যারেটিভ গুলো বিভিন্ন যৌক্তিক পর্যায়ের নেতারা, কিন্তু মানে উচ্চ মুক্তিযুদ্ধের পর্যায়ের পক্ষের নেতারা। বিপক্ষের যে কথাটা আপনি বলছেন যে এখন তারা সেই ন্যারেটিভ ব্যবহার করছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু এই বিষয়গুলো উচ্চারণ করবার মতো শুধু তো তারা না, অনেকেই আসলে এই বিষয়গুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে একটা আলোচনা উত্থাপন করার জায়গায় এসেছেই কিনা, যখন মানে শেখ মুজিবুর রহমান সহ আরো যারা ছিলেন সেই সময় তাদেরকে মুক্তিযোদ্ধার থেকে তাদেরকে বাদ দিয়ে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী, এরকম একটা বিষয় আসছে। 32 নম্বরে আগুন দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে, সেটি একটা স্মৃতি জাদুঘর হিসেবে যেটি ছিল সেটি করা হচ্ছে। যখন 16ই ডিসেম্বর 26শে মার্চের কুচকাওয়াজ হচ্ছে না, এই নিয়েও আলোচনা হচ্ছে। এটি এটি আসলে আলোচনার কথা বলছি, যেটি নিয়ে কথা হচ্ছে। তারপরে যদি বলি যে মানে বঙ্গবন্ধুর জন্মদিবস মৃত্যু দিবস পালনের সুযোগ হচ্ছে না, কিন্তু জিন্নার জন্মদিবস মৃত্যু দিবস পালিত হচ্ছে এখানে। এই বিষয়গুলো যখন চলছে তখন কি এই আলোচনাটা কেউ করবে না যে মুক্তিযুদ্ধের সপক্ষে বিপক্ষে যাচ্ছে কিনা বিএনপি বা অন্য কারা? এই বিষয়গুলো কি একদমই অমূলক মনে হবে যে এটা সপক্ষে বিপক্ষে কথা বলাটা? আমি আপনাকে শ্রদ্ধা জানাই এবং সাধুবাদ জানাই এই প্রশ্নটা উঠায় তোলার জন্য। দেখেন, লেবু, লেবুর রস খুব ভালো এবং আপনি স্বাস্থ্যের জন্য ভালো। আবার লেবুর খোসাটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে তিতো এবং তিতার দুটো স্বাদই পাওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে, বিগত 16-15 বছর 8 মাসে এই মুক্তিযুদ্ধ নিয়ে এত, মানে আপনার মুক্তিযুদ্ধকে পচাই ফেলছে আমার কাছে মনে হয়েছে। আমি আমি আমার বয়স তখন 10 বছর, আমি তার মুক্তিযুদ্ধ দেখছি, আমি আমার সামনে মানুষ মারা দেখছি। কিন্তু আমি সবসময় চিন্তা করি যে ওই সময় পরিস্থিতি আমি হলে কি করতাম, এই প্রেক্ষাপট থেকে আমি বিবেচনা করে একটা নির্মমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, কিছুটা হচ্ছে। এখন এরা যারা বলছে, যেমন ধরেন যারা আহ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার পরে, আপনি জানেন মুক্তিযুদ্ধের যারা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিল বা আওয়ামী পরিবার ছিল তারা বাদ দিয়ে দেশের যে বিরাট অংশ তারা সাইলেন্ট মেজরিটি ছিল এবং মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। তার আগে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ, যে সেই সময় আমাদের গেরিলাদের বেজ ছিল এই জনগণ। মাসুদানি ভাষায় এটা গেরিলা থেকে বলা হয় যে মাছ যেমন পানির মধ্যে থাকে, তো মুক্তিযোদ্ধারা সেই সময় ছিল এই জনগণের পানিতে, জনপানিতে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে ওই জনগণ একেবারে বাদ গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের মুক্তিযুদ্ধের, এটা দৈনিক সংবাদের আমি এটা তথ্য ধরছি, প্রায় 70 ভাগ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা তাদের 16ই ডিসেম্বরের পরে তারা নিজ নিজ পেশায় ফেরত গেছে। তারা আর মুক্তিযুদ্ধের স্বীকৃতি, আমি অনেক মুক্তিযুদ্ধকে জানি যারা কোনো সার্টিফিকেট নেয়নি। তো এখন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল। এবং এখানে একটা বড় আমাদের দুর্ভাগ্য কি জানেন, 1979 সালে চীন এবং ভিয়েতনাম তারা সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে, তারা যুদ্ধ করছে। অথচ এই ভিয়েতনামকে যে আমেরিকার যে 1966 সাল থেকে 1975 পর্যন্ত এই সময় পর্যন্ত তাদের মুক্তি সংগ্রামে চীন একটা বিরাট সমর্থন জুগিয়েছে। অর্থাৎ দেখেন রাজনৈতিক শক্তিগুলো, মানে রাজনৈতিক সম্পর্কগুলো সময়ের সাথে দেশের স্বার্থ বিবেচনায় এটা ওঠানামা করে, এই পারদ ওঠানামা করবে। জি, ওই কিন্তু এটা স্পষ্ট হলাম না যে মুক্তিযোদ্ধাকে একসময় বেশি বলতে বলতে সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে পচিয়ে ফেলা হলো, এখন আবার উল্টা পথে গিয়ে একটু পচানোর থেকে একদম নিস্তার করে ফেলার চেষ্টা কি হচ্ছে? এটা আমার মনে হয় ঠিক ওইভাবে হয়নি। হ্যাঁ, দু একজন কথা বলছে যেটা আমি নিজে সমর্থন করি না, সেটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ মাইলস্টোন। আচ্ছা, এখানে আর একটা কথা আমি এই বলার সুযোগ হলো, আপনি ক্ষমা করবেন আমাকে। দেখেন আমাদের জাতীয় জীবনের ওই মাইলস্টোন কিন্তু শুধু 1971 না। আপনি 70-এর নির্বাচন একটা, 69-এর গণঅভ্যুত্থান একটা, 66-র 6 দফা গুরুত্বপূর্ণ, 1962 সালের শিক্ষা আন্দোলন গুরুত্বপূর্ণ, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন গুরুত্বপূর্ণ, 1952 সালের ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ, আবার 1947 সালের আপনার ভারত বিভাজন সেটা গুরুত্বপূর্ণ, 1905 সালের জি,
এরকম টানতে টানতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত টানা যাবে, যে সেখান থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে আসছে, বা তারপর জি থেকে আমাদের জাতীয় জীবনে জি আসছে, জি কিন্তু জি 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 মুক্তিযুদ্ধ তো একটা অন্য জায়গায়, সেটা এখন আস্তে আসলে গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ একরকম ভাবে মিলিয়ে ফেলার সুযোগ আছে। আপনি আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলি। পৃথিবীর অনেক দেশ স্বাধীন ছিল, তারা স্বাধীনতা হারায় ফেলছে। যেটা সবচেয়ে বেশি উচ্চারিত সেটা হচ্ছে আমাদের ইয়ে লেন্দুব দর্জির সিকিম স্বাধীনতা হারিয়ে ফেলছে। আবার আপনি চিন্তা করে দেখেন, এই যে আমাদের প্রতিবেশী দেশ বার্মা, এখন আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, তখন তখন কি হবে? তো এটা ভৌগোলিক, নির্দিষ্ট ভৌগোলিক আচ্ছা, আরেকটা আপনার বর্তমানে খুব আলোচিত গ্রিনল্যান্ডকে আমেরিকা বলছে এটা আমরা নিয়ে নেব, আমাদের নিরাপত্তার জন্য দরকার। তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়াও আপনার একটা পার্টিকুলার সময় যে স্বাধীন ছিল, সেটা কিন্তু পরবর্তীতে অন্য দেশের পার্ট হতে পারে। আপনি এই যে ইউক্রেন, ইউক্রেন আহ, আহ, পোল্যান্ডের একটা অংশ ছিল এক সময়। ইউক্রেনের একটা বড় অংশ পোল্যান্ডের ভিতরে এখন আছে। আবার সেটা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এখন তারা স্বাধীন হয়ে গেছে। আবার এখন এই যে 20% তারা দখল করেছে, রাশিয়া সেটা ছাড়বে না, কারণ ওখানে তাদের মিনারেল রিসোর্স আছে, জনবসতি আছে, পোর্ট আছে, খুব গুরুত্বপূর্ণ। তো এখান সুতরাং থেকে কনক্লুশন আপনি কি? কোনটা কোনটা মানে আপনি যে ব্যাখ্যাগুলো করছেন, সেটার কনক্লুশনটা কি আসলে? কনফিডেন্ট একটা, যে আমাদের শুধু 71 কেন্দ্রিক মূল্যায়ন হলে হবে না। স্পষ্ট, আপনার এই অবস্থানটা একদমই স্পষ্ট। ধন্যবাদ মেজর জামান। আমি একটু এই প্রসঙ্গে এখন একদমই অনেকক্ষণ ধরে কথা বলছি, ছোট ছোট করে কয়েকটা বিষয় আপনার কাছে শেষ পর্যন্ত জি জানি, জি যে জি হাসনাত আবদুল্লাহ সহ আমরা দেখছি প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা বলছেন যে সেনা প্রধান কাজ করছেন দিল্লির প্রেসক্রিপশনে, এইরকম ভাবে বা রয়ের প্রেসক্রিপশনে এরকম কাজ করবার সুযোগ আছে কিনা, এবং প্রেসক্রিপশনটা কেমন? আপনিও বলছিলেন যে প্লেয়ার হচ্ছে ভারত, এরকম আপনিও বলছিলেন, তার মধ্যে একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, এর মজার কথা বলি আপনাকে। এটা আম, ভারতীয় সেনাপ্রধানও কিন্তু এই যে ইন্ডিয়ান প্রোপাগান্ডার একটা বড় অনুষঙ্গ হয়ে গেছেন। উনি বলছেন, আমি সেনাপ্রধানের সাথে আমি কথা বলেছি বা বিভিন্ন কথা। এটা হচ্ছে কিছুদিন আগে ভারতের তাদের নিজস্ব মানে অনুশীলনের জন্য বাংলাদেশের সীমান্তের আশেপাশে এই, আমাদের উত্তরাঞ্চলে তারা সেনা মোতায়েন করছিল। তো সেটা নিয়ে সেনাপ্রধান কথা বলেছেন যে আপনাদের পারপাসটা কি। এটা তো সবসময় হয়। আমাদের সেনাপ্রধান, আমি আমি আমার সুনির্দিষ্টভাবে জানি, যখন মায়ানমারের সাথে আমাদের উত্তেজনা হচ্ছিল, তখন মায়ানমার সেনাপ্রধানের সাথে আমাদের তৎকালীন সেনাপ্রধান জেনারেল সুবিধা নিজে কথা বলেছেন। তো এটা তো হয়। এখন কথা একটা হয়ে সেটা ডালপালা বিছায়ে একেবারে প্রেসক্রিপশনে কাজ করছেন। না, এটা তো আর এটা ভারতের সেনাপ্রধান বলেন না, এটা হাসনাত আবদুল্লাহ বলছেন বা পিনাকি ভট্টাচার্যরা বলছেন, বা আমাদের দেশে আপনি যেই মানে ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন, তিনি এরকম বলেছেন, এবি পার্টি সহ অনেকেই এটা বলছেন। এটির বাস্তবতা কতটা, এরকম প্রেসক্রিপশন আসে কিনা? আচ্ছা, আমি আপনাকে একটু আহ, বিভিন্ন জায়গায় কথা আছে না যে সেনা আজকাল প্রফেসর ইউনূসের সরকার, আর দিকে আমাদের আপনার আরেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এই আপৎকালীন সময় পালন করছে জেনারেল ওয়াকার। আমার কাছে কেন যেন মনে হয় যে কেউ যেন মানে কিছু মানুষ অলরেডি বলে না যে দেখেন সরকার তো একটু দুর্বল অবস্থায় আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, তো আর্মি কেন টেক ওভার করে না, এরকম কিন্তু কথাবার্তা কয়েকদিন ধরে লোকজন বলছে। তো এইটা আমার মনে হয় যে ওর যারা করছেন তারা এটা এ- এ- আমার মনে হয় না, আমি যতটুকু আলামত বুঝি, সেনাবাহিনী বা সেনাপ্রধানের দায়িত্ব বা সরকারে একটা মানে তাদের একটা ক্ষমতার অংশীদার এইভাবে নিজেদেরকে উপস্থাপনা করছেন না, এবং করার কোনো মন মানসিকতা আমি পাচ্ছি না। জি, আমার কাছে মনে হয় কোনো আলামত পাচ্ছি না। মানে ক্ষমতা নেবার কোনো মন মানসিকতা আপনি পাচ্ছেন না। রয়ের না, আমার প্রেসক্রিপশন, পাচ্ছি না। দিল্লির প্রেসক্রিপশন আসছে কিনা? ওইটা শোনেন, ভারত এখন সব হারাই ফেলছে। কোন প্রতিবেশীর সাথে তার সম্পর্ক নাই। বাংলাদেশ একমাত্র ছিল, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্পর্শকাতর। এই যে আপনি শিলিগুড়ি করিডোর, যেটা আপনার মানে যেটার দূরত্ব 12 কিলোমিটার থেকে আপনার 37 কিলোমিটার পর্যন্ত চওড়া, পাহাড়ি রাস্তা, যাওয়ার মতো একমাত্র রাস্তা। তো ভারতের নিরাপত্তার একটা খুব স্পর্শকাতর যে জায়গা হচ্ছে আপনার শিলিগুড়ি করিডোর। ওইদিকে ডোকলামে চায়না কিন্তু অলরেডি এসে গেছে।
ভারতের সাথে চায়নার যে সম্পর্কটা আপনি বর্তমানে যেটা চলছে দেখেন, পশ্চিমে পাকিস্তান। মেজর জামান, আমি না আসলে উত্তর পাচ্ছি না যে দিল্লির প্রেসক্রিপশন, রয়ের প্রেসক্রিপশন সেনাবাহিনীর কাছে আসছে কিনা বা এভাবে আসে কিনা। আচ্ছা, তারা তো বলতেই পারে তারা চায়। আপনি আমার বলেন তো, প্রেসক্রিপশন কথাটা একটু ভারী, তার মানে তোমাকে এটা করতে হবে। যেমন ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ভাই, ওটা তো রুগী ফলো করে। আপনি আমার মনে করেন জেনারেল ওয়াকার কোন মানে যুক্তিতে উনি আপনার প্রেসক্রিপশনটা গ্রহণ করবেন? এখন আমরা হচ্ছে কি বলার সময় প্রেসক্রিপশন শব্দটা এটা এটা খুব ভারী শব্দ না বলেন তো আমার? হ্যাঁ, ওনাকে বলতে পারে, কিন্তু বলা আর উনি সেটা বাস্তবায়ন করবেন ভারতের তরফ থেকে, আমার মনে হয় না যে উনি, এক নম্বর হচ্ছে উনি এই পজিশনে নেই, আর দ্বিতীয়ত হচ্ছে ওনার সে ধরনের কোনো ইচ্ছা জি, আছে বলে আমার কাছে কোনো দৃশ্য মনে হয়নি। জি, আপনার মনে হয় না, আমার মনে হয় অনেক কিছুই আপনি বলছেন যেটি অনেক কিছুই মনে হচ্ছে, অনেক কিছুই মনে হচ্ছে না, অনেকের কাছে আবার অনেক কিছু মানে সে মনে হওয়াটার মধ্যে অনেক পার্থক্য চলছে। স্পষ্ট অনেক জি, কিছুতেই হওয়া যাচ্ছে না, কেমন যেন একটা ঘোলা জি, ঘোলা পরিবেশ বলে মনে হয়। জি। কারণ অনেক কিছুই স্পষ্ট আমরা হতে পারছি না। মেজর যেমন অনেক ধন্যবাদ, সামনে নিশ্চয়ই আরো অনেক কিছু যদি স্পষ্ট হয় কথা বলবার সুযোগ হবে আপনার সাথে। দীর্ঘ আলোচনা হলো আপনার সাথে, অনেক ধন্যবাদ আমার আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক মোবারকবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আপনার তারিফ করি, আপনার যে প্রশ্ন করার, যে সূক্ষ্ম প্রশ্ন করার, এবং আপনি পার্টিকুলার একটা বিষয়ে উত্তর নেওয়ার যে আপনার যে সক্ষমতা, আপনি প্রশংসার যোগ্য। অনেক আপনাকে ধন্যবাদ। প্রশংসা করি এবং দোয়া করি আপনি এটা করেন। অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মেজর জামান, অনেক ধন্যবাদ, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদের এতক্ষণ যুক্ত থাকবার জন্য।